হঠাৎ আপিলের জানালার দিকে চোখ গেল। ওর মনে হলো ওখানে ছায়ার মতো কিছু একটা দেখল। আদিল বলে উঠল, কে কি ওখানে? আদরের কণ্ঠস্বর শোনা মাত্র সাথে সাথে ছায়াটা ওখান থেকে সরে গেল। আদিলের গলার আওয়াজ পেয়ে নীলিমা নিচে শোয়া থেকে উঠে এসে বলল, কি হয়েছে আপনার? আদিল নীলিমার দিকে তাকালো, কিন্তু ওর কথার কোন উত্তর না দিয়ে পাশে ফিরে শুয়ে রইল। আদিলের কাছ থেকে কোন উত্তর না পেয়ে নীলিমা গিয়ে আবার শুয়ে পড়ল। কিন্তু আদিলের কিছুতেই ঘুম আসছে না। কি হচ্ছে এসব? কেনই বা আপুকে আক্রমণ করলো, সুমন ভাইকে অজ্ঞান করলো, আর কেনই বা আমার ক্ষতি করতে চায় কে সে? বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে কথাগুলো ভাবছিল সে। ভাবতে ভাবতেই হঠাৎ চোখটা লেগে এলো। সকালে কারো ডাকে আমার ঘুম ভাঙল ওর। চোখ মেলে দেখে মায়া। আদিল তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসল। মায়াকে জিজ্ঞেস করল, কিরে তুই কষ্ট করে কেন আপু আমার রুমে আসলি? আমাকে ডাকলেই তো আমি তোর রুমে চলে যেতাম। মায়া আদিলকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আদিল মায়া জিজ্ঞেস করল, কিরে আপু তুই কাঁদছিস কেন? এভাবে কাঁদিস না, তোর শরীরটা এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি, তুই অসুস্থ হয়ে যাবি। ভাই আমার কথা আমি ভাবছি না রে, তুই আমার অনেক আদরের, অনেক চেয়েছিলাম আমার যেন একটা ভাই হয়। তোকে পেয়ে মনের আশা পূরণ হয়েছে। তোর মতো একটা ভাই আমি পেয়েছি। তুই যে আমার প্রাণ রে ভাই। আমি কালকের কথা এখনো ভুলতে পারছি না, জানি না কিসের আক্ষেপ তোর প্রতি, তার কেন তোর ক্ষতি করতে চাই সেটাও আমি জানি না। মায়ার হাত দুটো ধরে আর দিল মায়াকে অভয় দিয়ে বলল, এত ভাবিস না তো আপু, সবকিছু হবে না আমার। আমার মনে হয় না আমি আজ পর্যন্ত কখনো কারো ক্ষতি করেছি, দেখবি আমার ও কোন ক্ষতি হবে না, আর বাবা মার আর তোর দোয়া তো আমার সাথেই আছে, আমার কিছুই হবে না দেখিস। আদিল শোন, এখন থেকে যেখানেই যাবি সাবধানে যাবি। যেখানেই থাকবি সাবধানে থাকবি। আর শোন, গতকালকে নীলিমা ছিল বলেই কিন্তু আমি বেঁচে গেছি, নীলিমাকে তোর একটা থ্যাঙ্কস জানানো উচিত ছিল। তুই তা না করে কালকে উল্টো নীলিমাকেই দোষ দিলি, এটা তোর কিন্তু করা উচিত হয়নি রে আদিল। মায়ার মুখে নীলিমার নামটা শুনে সকাল সকাল আদরের মুডটাই খারাপ হয়ে গেল। বেশ খানিকটা বিরক্তি নিয়ে আদিল মায়াকে বলল, আপু থামো তো, তুমি সবসময় শুধু নীলিমার হয়ে তোমরা সাফাই গেও না তো। নীলিমা তো খুব দায়িত্ব নিয়ে তোমাকে বাসায় এনেছিল, কি দায়িত্বটা ও পালন করল শুনি। তোমার যদি কালকে কোন ক্ষতি হয়ে যেত তার কোন সমাধান কি নীলিমা দিতে পারত? হারাতাম তো আমি আমার বোনকে, আমার বাবা মা হারাতো তাদের মেয়েকে, আর সুমন ভাই হারাতো তার বউকে। নীলিমা তো আর কিছু হারাতো না। নীলিমা মাঝখান থেকে শুধু চুপ করে থাকতো, একটু ন্যাকামি আর অভিনয় করে কান্নাকাটি করত আর সরি বলতো। এরপরেও তুমি নীলিমার হয়ে সাফাই গাইছো আমার কাছে। আদরের মুখে নিজের বউয়ের সম্পর্কে এমন কথা শুনে আশ্চর্য না হয়ে পারল না মায়া। বুঝতে ভালো আদিল এখনো নীলিমাকে পছন্দ করছে না। মায়া অনেক শান্ত গলায় আদিলকে বলল, ও ওর দায়িত্বটা ঠিকমতোই পালন করেছে আদিল, ও প্রচুর পরিমাণে আমার দেখাশোনা করেছে। আমার সেবা যত্নও নিয়েছে, না হলে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারতাম না। মায়া আরও কিছু বলতে যাবে তখনই থামিয়ে দিয়ে আদিল বলল, দেখো আপু, আমি নীলিমার বিষয়ে তোমার কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না প্লিজ। আপু তোমার এখন শরীর ভালো না, তুমি এইসব বিষয় নিয়ে আর কোন কথাই বলো না। তুমি এখন চিন্তা করো কি করে নিজে সুস্থ হবে, নিজে ভালো থাকবে, অন্যের কথা তুমি ভেবো না। ঠিক আছে, আমি আর এই বিষয়ে কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, তুই নীলিমাকে এখন যতটা পরিমাণে ভুল বুঝছিস একদিন এই ভুল ভাঙবে, আর সেই দিন তুই ওকে যতটা দূরে সরিয়ে রাখেছিস তার থেকে অনেক বেশি ও তোর আপন হবে দেখিস। প্লিজ আপু বাদ দাও, আমার আর ভালো লাগছে না ওর কথা শুনতে। আচ্ছা শোনো, একটা কথা মনে পড়ল। হ্যাঁ বল। নীলিমাদের বাসায় থাকতে তুমি একটা ছবি দিয়েছিলি আমাকে। ছবিতে নীলিমার মুখটা স্পষ্ট ছিল না, তুমি বলেছিলে এই বিষয়ে আমার সাথে কথা বলবে। তারপর তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আচ্ছা আপু বলো তো আসলে কি বলতে চেয়েছিলে? মায়া আদিলের কথার কোন উত্তর না দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি তোর রুমে আসার সময় দেখলাম নীলিমা আর মা নাস্তা রেডি করছে, তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ডাইনিংয়ে আয় নাস্তা খেতে। আদিল মায়াকে আর কিছু বলার সুযোগই পেল না। মায়া তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। আদিল মনে মনে ভাবল,
আপু আমার কথাটা এড়িয়ে গেল কেন? পরে আবার ভাবল, থাক আপু আর একটু সুস্থ হোক, পরে না হয় আপুকে আরেকদিন জিজ্ঞেস করব। তারপর ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আদিল ফ্রেশ হয়ে নাস্তা করতে ডাইনিং গেল। অনেকদিন পর ডাইনিংয়ে পরিবারের সবাই একসাথে হলাম। আপিলের মা জাহানারা বেগম আদিলকে দেখে ডাক দিল, কিরে আদিল, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি ডাইনিংয়ে আয়, খেতে বসো। আদিল ডাইনিং এর কাছে গেল। নীলিমা সবাইকে খাবার পরিবেশন করছে। নীলিমা আদিলের পেটে খাবার দিতে গিয়ে থেমে গেল। মায়া নীলিমার দিকে তাকিয়ে বলল, নীলিমা কি হলো, থেমে গেলে কেন? আদিলকে নাস্তাটা দাও। নীলিমা ভয়ে ভয়ে আদিলের প্লেটে নাস্তা দিল। আদিল নীলিমার দিকে এক নজর তাকাল। নীলিমা এখনো লম্বা একটা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। নীলিমার বিয়ে হয়েছে তো অনেকদিন হয়ে গেল, এখনো পর্যন্ত ও সবার সামনে ঘোমটা দিয়ে থাকে। ওর এইসব আদিক্ষেতা, ন্যাকামি আর নাটকগুলো দেখে আদিলের গাটা যেন জ্বলে যাচ্ছে। আদিল অসম্ভব পরিমাণ বিরক্ত নিয়ে মনে মনে বলল, কিভাবে যে সবাই ওরে এই নাটক আর অভিনয়গুলো সহ্য করে জানি না। হঠাৎ করে আদিল খেয়াল করল ডাইনিং টেবিলে সবাই আছে কিন্তু সায়ন নেই। তাই আদিল সুমনকে জিজ্ঞেস করল, সুমন ভাই, সায়ন ভাইকে যে দেখছি না, উনি কি নাস্তা করবে না? ভাইয়াকে সকালে আমার রুমে এসেছিল মায়াকে দেখতে, এরপর আর ভাইয়াকে দেখিনি। এমন সময় নীলিমা বলে উঠল, সকালে সায়ন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, উনি বাহিরে যাচ্ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া আপনি কোথায় যাচ্ছেন? উনি আমাকে বলল ওনার একটু কাজ আছে তাই বাহিরে যাচ্ছে, এই বলে বাহিরে চলে গেল। এমন সময় দরজার কলিং বেলটা বেজে উঠল। নীলিমা গিয়ে দরজাটা খুলে দিল। সায়ন ভাই এসেছে। আদিলের বাবা সায়ন ভাইকে ডাক দিল, বাবা সায়ন, এত সকালে কোথায় গিয়েছিলে? তোমাকে সবাই খুঁজছিলাম। এখানে এসো, নাস্তা করে যাও, তোমার জন্যই আমরা বসে আছি। উনার ডাকে সায়ন এসে ডাইনিং টেবিলে বসল নাস্তা করতে। চেয়ারটা নিয়ে বসতে বসতে সায়ন বলল, আসলে আঙ্কেল, আমার একটু কাজ ছিল তাই বাহিরে গিয়েছিল। এই বলে সায়ন নাস্তা খেতে শুরু করল। হঠাৎ নীলিমা সায়ন ভাইকে উদ্দেশ্য করে বলে উঠল, এ কি সায়ন ভাই, এখনো তো সেরকম শীত পড়েনি আর আপনি এখনই হাতমোজা পরছেন, আবার শীতের গোল গোলা গেঞ্জিও পরছেন। আসলে আমার একটু ঠান্ডা ধাজ আছে তো তাই। এই কথা শুনেই সুমন বলে উঠল, কই ভাইয়া, কোন সময় তো এই কথা আমাদেরকে বলনি। আর আমিও তো এমন কিছু দেখিনি যে তোমার ঠান্ডার ধাজ আছে। কখনো তোদেরকে বলা হয়ে উঠেনি, এজন্য জানিস না। পরক্ষণে নীলিমা বলে উঠল, সায়ন ভাই, কালকে রাত্রে এত ঘটনা ঘটে গেল, এত হইচই হলো, আপনি একবারের জন্য রুম থেকে বের হলেন না। আপনি কি কিছুই শুনেননি সায়ন ভাই? সঙ্গে সঙ্গে সায়ন ভীষণ খেল। নীলিমা তাড়াতাড়ি করে পানির গ্লাসটা সায়নের সামনে পানির গ্লাসটা এগিয়ে দিল। সায়ন এক ঢোকে পানিটা শেষ করে ফেলল। নীলিমা বলল, এ কি হলো সায়ন ভাই, হঠাৎ ভীষণ খেলেন? হয়তো তোমাদের ভাবি আমার কথা মনে করছে এজন্য। আর হ্যাঁ, গত কালকের রাত্রের ঘটনাটা আমি সুমনের কাছ থেকে শুনেছিলাম। সকালে মায়াকে দেখতে আমি ওদের রুমে গিয়েছিলাম, তখন সুমন আমাকে কালকের রাত্রে ঘটনাটা সব বলল। আর গতকালকে রাত্রে আসলে আমি একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, তাই আমি কোন কিছু শুনতেও পারিনি আর বুঝতেও পারিনি, তার জন্য আমি সরি। আদিলের খুব রাগ হচ্ছে নীলিমার উপর। সব জায়গায় ওর কথা বলতেই হবে। এখানে অনেক লোকজন থাকায় ওকে না পারছে কিছু বলতে, না পারছে কথাগুলো ও সহ্য করতে। আদিল সায়নকে বলল, সায়ন ভাই, কথা বলা বাদ দেন, এমনি একবার ভীষণ খেয়েছেন, আবার খাবেন। যে যা ইচ্ছা বলুক, আপনার ওদিকে কান দিতে হবে না। আপনি নাস্তা করেন। নীলিমা আর কিছু বলল না, ও রান্নাঘরে চলে গেল। রান্নাঘর থেকে মায়াকে এক গ্লাস দুধ এনে দিল। মায়া দুধটা খেয়ে গ্লাসটা নীলিমার হাতে দিল। অনেকক্ষণ ধরে সায়ন মায়ার দিকে আর দুধের গ্লাসের দিকে তাকিয়ে আছে। সায়নের দিকে নীলিমা চোখ পড়তেই নীলিমা বলে উঠল, কি হলো সায়ন ভাই, এভাবে তাকিয়ে আছেন? কিছু বলবেন? কিছু লাগবে আপনার? না না, আমার কিছু লাগবে না। এই বলে সায়ন নাস্তার টেবিল থেকে উঠে যেতে লাগল। তখনই নীলিমা বলল, কি হলো সায়ন ভাই, আপনি তো তেমন কিছুই খাননি, চলে যাচ্ছেন যে? না নীলিমা, আমার খাওয়া হয়ে গেছে। এই বলে সায়ন ভাই নিজের রুমে চলে গেল। আদিল নীলিমাকে উদ্দেশ্য করে বলল,
খাবার টেবিলে এত কথা বললে মানুষের খাবার রুচি থাকে না, রুচিটা নষ্ট হয়ে যায়। আদিলের কথা শুনে ওর বাবা বলে উঠল, আদিল, এখানে সবাই কথা বলেছে, তুমি একা কেন নীলিমার দোষ দিচ্ছ? আর সায়নের হয়তোবা এখন ক্ষুধা নেই, যখন ক্ষুধা পাবে তখন ও দরকার হলে আবার এসে খাবে, সমস্যা নেই। সুমন ভাই ও বাবার কথায় সাই দিল। নাস্তা খেতে খেতে সুমন নীলিমাকে উদ্দেশ্য করে বলল, নীলিমা, তোমার বিয়ে হয়েছে তো অনেকদিন, এখনো পর্যন্ত একদিনের জন্য তোমার মুখটা দেখার সৌভাগ্য আমার হয়নি। তোমার চাঁদ মুখটা একটু দেখাও আমাকে। তখনই মায়া সুমনকে থামিয়ে দিয়ে বলল, ও আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? আমার ভাইয়ের বউয়ের মুখটা দেখার খুব ইচ্ছা তোমার না? তুমি তো দেখতেই পাচ্ছ যে ও এখনো লজ্জা পাচ্ছে, আরও কিছুদিন যাক ওর লজ্জাটা ভাঙুক, ও সবার সাথে ফ্রি হোক, আস্তে আস্তে মুখ দেখাবে, এত তাড়াহুড়ার কি আছে? ও তো আর এই বাড়ি থেকে চলে যাচ্ছে না। মায়ার কথা শুনে আদিল মনে মনে বলল, ও তো আর এমনি এমনি যাবে না এই বাড়ি থেকে, আমি ওকে তাড়াব। মায়া নীলিমার দিকে তাকিয়ে বলল, নীলিমা দাঁড়িয়ে আছে কোনো, তুমি ও আমাদের সাথে নাস্তা করতে বসো। আদিলের পাশে গিয়ে বসো। নীলিমা বসছে না দেখে আদরের বাবা নীলিমাকে বলল, নীলিমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? দ্রুত আদিলের পাশে বসে পড়ো আর তাড়াতাড়ি করে নাস্তাটা সেরে ফেলো, ঠান্ডা হয়ে গেলে তখন ভালো লাগবে না খেতে। নীলিমা ভয়ে ভয়ে আমার পাশে বসল। আমার আর ভালো লাগছে না, সবাই চাইছেটা কি? জোর করে নীলিমাকে আমার ঘাড়ে গছিয়ে দিতে। তা আমি হতে দেব না, যা করার খুব দ্রুত করতে হবে। নাস্তা শেষ করে রুমে বসে ল্যাপটপে কাজ করছিল আদিল। এমন সময় নীলিমা আদিলের রুমে ঢুকল। এসে বলল, আপনাকে আপু রুমে আমাকে ডাকছে। এই বলে চলে যেতে নিলে আদিল উঠে পিছন থেকে নীলিমার হাতটা টেনে ধরল। তারপর নীলিমার হাতটা টান দিয়ে আদিলের কাছে নীলিমাকে আনল। ওর শাড়িটা পেট থেকে একটু উঠিয়ে আঙ্গুল দিয়ে ওর পেটে সুরসুরি দিতে লাগল। নীলিমা আদিলের স্পর্শ পেয়ে কিছুটা কেঁপে উঠল। নীলিমা আদিলকে আস্তে করে বলে উঠল, প্লিজ ছাড়ুন, দরজা খোলা আছে। আদিল দরজার দিকে তাকিয়ে বলল, দরজা খোলা আছে বুঝি? সমস্যা নেই, পর্দা দেয়া আছে, কেউ আসবে না এখন। তারপর নীলিমাকে আদিলের দিকে ঘুরাল। আদিলের দুহাত দিয়ে ওর গাল দুটো ধরে ধরল। নীলিমা আদিলকে বলল, কি করছেন? এই সব ছাড়ুন, আমার কাজ আছে, আমাকে যেতে দিন। আদিল উত্তরে বললাম, সমস্যা কি? আমি তোমার স্বামী না, তুমি আমার বউ না, তাহলে আমাদের মাঝে তো কোন বাধা থাকার কথা না। এই বলে আদিল নীলিমার ঠোঁটের দিকে তাকাল। ওর ঘোমটা ঠোঁট থেকে একটু উপরে উঠে গেছে। আদিল দেখল নীলিমার ঠোঁট দুটো কাঁপছে। নীলিমা বড় বড় করে নিঃশ্বাস ফেলেছে। আদিল তার আঙ্গুল দিয়ে ওর ঠোঁটে স্পর্শ করল। নীলিমা আবার বলল, প্লিজ আমাকে ছাড়ুন, প্লিজ আমাকে যেতে দিন। কেন ছাড়ব? কেন, সমস্যা কি? তুমি তো আমার বউ, তাই না? এই বলে আদিলের ঠোঁট ওর ঠোঁটে ডুবিয়ে দিল। ওর ঠোঁটে কামড় দিয়ে ধরল। নীলিমা ওর ঠোঁট ছাড়ানোর অনেক চেষ্টা করল কিন্তু পারল না। আদিল বুঝতে পারছিল নীলিমা ব্যথা পাচ্ছে। কিছুক্ষণ পর নীলিমাকে ছেড়ে দিল। নীলিমা ওর ঠোঁট হাত দিয়ে চেপে ধরল। আদিল দেখল ওর ঠোঁটটা হালকা কেটে গেছে, হালকা রক্ত বের হচ্ছে। আদিল আবার এক পা দু পা করে নীলিমার কাছে যেতে লাগল। নীলিমা ভয় পেয়ে পেছাতে লাগল, পেছাতে পেছাতে দেয়ালের সাথে লেগে গেল। আদিল দেওয়ালের সাথে ওর হাত দুটো চেপে ধরে বলল, কি হলো বউ, এভাবে আমার কাছ থেকে সরে যাচ্ছে কেন? তুমি না আমার বউ, তোমাকে তো আমি একটু আদর করতেই পারি। এই বলে আমার এক হাত দিয়ে নীলিমার দুটো গাল চেপে ধরে বলল, কিরে, তুই না আমার বউ, আমার এতটুকুতেই এইভাবে পিছিয়ে গেলে হবে? আর তুই তো আমার বউ, তোর মুখটা না দেখে আসলে আমি ফিলিংস পাচ্ছি না, তাই তোর মুখটা আমি দেখব আমার ফিলিংসটা আনার জন্য। এই বলে আদিল নীলিমার ঘোমটাটা উঠাতে যাচ্ছিল। তখনই নীলিমা আদিলকে এক ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আদিল নীলিমার এই কাহিনী দেখে আশ্চর্য হয়ে গেল। আদিল একটা কথা বুঝতে পারছে না। আদিল বলেছিল ওকে ওর মুখ আমাকে না দেখাতে। আবার সেই আদিলই তো ওর মুখটা দেখতে চাইল, তাহলে এভাবে কেন ওকে ধাক্কা দিয়ে চলে গেল? আসলে ওর ইচ্ছা ছিল আজকে নীলিমার মুখটা দেখার। ও কেমন রূপসী তা আদিল দেখতে চেয়েছিল, এভাবে মুখে ঘোমটা দিয়ে থাকে সব সময় সবার সামনে। হঠাৎ আদিলের মনে পড়ল মায়া তো ওকে রুমে আমাকে ডেকেছিল।
আদিল ল্যাপটপটাকে বন্ধ করে মায়ার রুমে চলে গেল। গিয়ে দেখে মায়ার রুমে সবাই বসে গল্প করছে। খুব ভালো লাগলো দেখে, অনেকদিন পরে পরিবারের সবাই আবার একসাথে হলাম। মায়া আদিলকে দেখে তার কাছে ডাক দিয়ে বলল, আমার কাছে এসে বয়। আদিল মায়ার কাছে যেয়ে বসলাম। সেই মুহূর্তে নীলিমা ও রুমে প্রবেশ করল। ঢুকেই বলল, সবাইকে একসাথে দেখে খুব ভালো লাগছে। তবে গতকালকে রাত্রে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। কারো কোন মেয়ে কোনো ক্ষতি হয়নি, এই শান্তি। নীলিমার কথা শেষ হতেই সুমন বলে উঠল, নীলিমা, আমার তখন আসলে কিছুই মনে ছিল না। পরে মনে পড়ল আমি তখন ঘুমিয়েছিলাম, কেউ একটা রুমাল দিয়ে আমার নাকে মুখে চেপে ধরল। তারপর আমার আর কিছু মনে নেই। পরে তোমার আপু আমাকে সব বলল। সত্যি নীলিমা, গতকালকে তুমি না থাকলে তোমার আপুর অনেক ক্ষতি হয়ে যেত। তোমাকে থ্যাঙ্কস দিয়ে ছোট করব না, তারপরও তোমাকে মনের অন্তর থেকে অনেক অনেক থ্যাঙ্কস। আদিলের আর ভালো লাগছিল না এগুলো এমন কি করেছে নীলিমা যে ওকে এত থ্যাঙ্কস দিতে হবে। এটা কেউ দেখছে না যে ওর ঠিকমতো যদিও দায়িত্ব পালন করত তাহলে কালকের এই ঘটনাটা ঘটত না। নিশ্চিত ও কোন জায়গায় দরজা খুলে রেখেছিল, তার জন্য লোকটা কোনোভাবে ভিতরে ঢুকে আত্মগোপন করেছিল। কিছু চুরি করার মতলবে ও এসেছিল, কিছু চুরি করতে না পেরে আপুর সাথে ওই কাহিনীটা করেছিল। ও যদি ঠিকঠাক মতো খেয়াল রাখত তাহলে এগুলো হতো না। পরে আবার নীলিমা বলল, লোকটাকে আমি ধরার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ধরতে পারিনি, কিন্তু লোকটার কলারের একটা বোতাম আমার হাতে এসে পড়েছিল। বোতামটা আমি আমাদের রুমে আলমারি ড্রয়ারে রেখে দিয়েছি। এই কথা শুনে সায়ন বলল, বোতাম দিয়ে কি হবে নীলিমা? একটা বোতাম দিয়ে কি আর কাউকে ধরা সম্ভব? কাউকে ধরা সম্ভব না তা ঠিক, কিন্তু একটা ক্লু তো পেলাম। আর ওই বোতামটার গায়ে ওই লোকটার একটু রক্ত লেগে আছে। কারণ আমি যখন ওই লোকটার কলারে ধরেছিলাম তখন আমার নখের খামচি ওই লোকটার গলায় লেগেছিল, তারপর টান লেগে তার বোতামটা আমার হাতে এসেছে। আমার নখের থেকে একটু রক্ত তোর বোতামে লেগেছে। এই বোতামটা পুলিশের কাছে দিয়ে দিলেই পুলিশই খুঁজে বের করবে আসলে বোতামটা কার। আমাদের কোন কষ্ট করতে হবে না, জাস্ট একটা ক্লু আমরা রেখে দিলাম। নীলিমার এই পাকনামিগুলো আদিলের আর সহ্য হচ্ছে না, খুব রাগ হচ্ছে ওর উপর। বুঝলাম না ওর গায়ে কি গন্ডারের চামড়া, এত অবহেলা করি, এত তুচ্ছ তাচ্ছিল্য করি, এত ব্যথা দেই, তারপর ওকে কিছুতেই দমানো যায় না। হঠাৎ নীলিমার মায়ার দিকে চোখ পড়ল। মায়ার দিকে তাকিয়ে দেখল মায়া কিছু একটা নিয়ে খুব চিন্তা করছে। তাই নীলিমা মায়াকে বলল, আপু, আপনি কি কিছু ভাবছেন? নীলিমার কথায় মায়ার ভাবনার ছেদ করল। নীলিমার কথার উত্তরে মায়া বলল, আসলে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। গতকালকে যে আমার রুমে ঢুকেছিল তার পোশাক আশাক ছিল ছেলেদের, কিন্তু কণ্ঠটা ছিল মেয়েদের। মায়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেলা। আদিলও মায়ার দিকে তাকিয়ে বলল, কি বলছিস? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ছেলেদের পোশাক আশাক আর মেয়েদের কণ্ঠ, তুই না বললি একটা লোক, তাহলে মেয়ে হলো কিভাবে আবার? আমি তো নিজেও কিছু বুঝতে পারছি না, তোকে কি বলবো? মায়া আবার বলল, আচ্ছা বাদ দে, যা হবার হয়ে গেছে। এই নিয়ে তোমরা কেউ চিন্তা করো না, এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে। নীলিমা বলে উঠল, ওর একটা কথা আছে। হ্যাঁ নীলিমা, বলো কি কথা? আদিল নীলিমার দিকে তাকিয়ে ভাবছে। ঠোঁটে ব্যথা পেয়েও এত কথা বলছে, সত্যিই মনে হয় ওর গায়ে গন্ডারের চামড়া। গতকালকের ঘটনায় আপু মনে হয় এখনো আতঙ্কিত হয়ে আছে, ভয় পেয়ে আছে। তাই আমি আর উনি কয়েকদিন আপুর রুমেই থাকি। আদিল নীলিমার এই কথাটা শুনে বলল, নীলিমা থাকতে হবে না, আমি থাকলেই হবে। মায়া বলল, না নীলিমা, ও থাকবে আমার রুমে, আমার ওষুধপত্র খাওয়ানো লাগানো নীলিমায় ভালো বোঝে। তোরা বুঝবি না, তোরা দুজনই আমার রুমে থাকবি কয়েকদিন। সবাই এই কথায় সাই দিল। আদিল আর কিছু বলতে পারল না, কারণ আমার আর রাজি না হয়ে ওর কোনো উপায় ছিল না। সবার সাথে আরও কিছুক্ষণ গল্প করে আদিল নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর নীলিমা রুমে এলো। আদিল নীলিমাকে দেখে বললা, তোর ঠোঁটে কামড় না দিয়ে তোর নাকে কামড় দেওয়া উচিত ছিল। তোর নাকটা সব জায়গায় না গলালে তোর ভালো লাগে না, তাই না? তুই নিজেকে খুব বুদ্ধিমতী মনে করিস, তাই না? সব জায়গাতেই পাকনামি করতে হবে। সবাই তোকে খুব বাহবা দিচ্ছে, তাই তুই মনে হয় আকাশে উড়ছিস, তাই না? কিন্তু তুই বাহবা পাওয়ার মতো এমন কোন কাজ করিসনি যে তোকে এত বাহবা দিতে হবে। তুই ঠিকভাবে আপুর প্রতি খেয়াল রাখতে পারিসনি।
আপুর দেখাশোনা করতে পারিসনি তোকে। আর হ্যাঁ শোন, আপুর রুমে তোকে যেতে হবে না, আমি আর সুমন ভাই থাকলেই চলবে। নীলিমা আদিলকে বলল। না, আমিও আপুর রুমে যাব। আদিলের প্রচণ্ড রাগ হলো, ওর দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, আমি কি বলেছি শুনতে পাসনি? হ্যাঁ শুনতে পেয়েছি, কিন্তু আপনার এই কথাটা মানতে পারবো না, কারণ আজকে রাত্রে চিন ফাঁক হবে। এই বলে নীলিমার রুম থেকে চলে গেল। আমি নীলিমার কথা কিছুই বুঝতে পারলাম না, চিন ফাঁক হবে মানে। দুপুরবেলা ডাইনিংয়ে সবাই একসাথে খেতে বসেছি। সায়ন ভাই আসতে দেরি করছে দেখে আদিল বলল। আমি তাহলে সায়ন ভাইকে ডেকে নিয়ে আসি। তখনই দেখলাম সায়ন ভাই আসছে। আদিল উঠে গিয়ে সায়নের কাছে গিয়ে বলল, আসেন সায়ন ভাই, আপনার জন্যই বসে আছে। এই বলে আদিল সায়নের হাতটা ধরল। অমনি সায়ন ভাই হাতটা সরিয়ে নিল। আদিল অবাক হয়ে গেল। আদিল সায়নকে জিজ্ঞেস করল, কি ব্যাপার সায়ন ভাই, কি হয়েছে? না না, কিছু হয়নি। আচ্ছা আসুন, খেতে বসুন। নীলিমা সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। আপিলের বাবা নীলিমাকে বলল, নীলিমা মাছের বড় মাথাটা সায়নকে দাও। নীলিমা সায়নের প্লেটে মাছের মাথাটা দিতে দিতে বলল, সায়ন ভাই নিন, আপনার জন্য বাবা আজকে নিজের হাতে বাজার করেছে। পুরাটা খেতে হবে কিন্তু। আদিল বলে উঠল, কেন খেতে পারবে না? অবশ্যই খেতে পারবে সায়ন ভাই, আপনি খাওয়া শুরু করেন। না, তখন সায়ন ভাই হঠাৎ হাতটা সরিয়ে নিল, তো তাই ভাবলাম যে সায়ন ভাই হয়তো বা হাতে কোনভাবে ব্যথা পেয়েছে, তাই জিজ্ঞেস করলাম, আর কি সায়ন ভাই, আপনি কিছু মনে করবেন না প্লিজ। আদিলের খুব রাগ হচ্ছিল নীলিমার এইসব কথাবার্তায়। তাই আদিল রেগে মেগে কোনো কিছু চিন্তা না করেই বলে বসল, আচ্ছা আপনি এত কথা বলেন কিভাবে? একটা মানুষকে কি শান্তিমতো খেতে দিতে ও আপনার ইচ্ছা করে না? আপিলের বাবা বলে উঠল, আদিল, নীলিমা তো মজা করেছে, আর সায়নের সাথে তো ওর মজা করার সম্পর্কই। তুমি এভাবে কথা বলছে কেন নীলিমার সাথে? আমি আদিল আর কিছু বলল না। সবাই মিলে খাওয়া শুরু করলাম। বিকালবেলা আদিল ছাদে আসলো। ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে বাচ্চাদের খেলা দেখছিলাম। এমন সময় মায়া আসলো। মায়া এসে আদিলকে বলল, কিরে, কি করছিস? না আপু, কিছু করছি না, বাচ্চারা খেলছিল তো তাই দেখছিলাম। অন্যের বাচ্চার খেলা দেখে কি করবি? দোয়া করি তুই যেন নিজের বাচ্চাকে নিয়েই খেলতে পারিস। মায়ার এই কথাটা শুনে হঠাৎ আদিলের প্রিয়সীর কথা মনে পড়ে গেল। প্রিয়সী আর আদিল কত পরিকল্পনা করেছিল ওদের ভবিষ্যৎ জীবন, বিয়ে, সন্তান, সন্ততি সবকিছু নিয়ে। হঠাৎ সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝল না। কেন প্রিয়সী ওর সাথে এমন করল তা এখনো পর্যন্ত আমি জানতে পারল না আদিল। হঠাৎ মায়া আদিলকে ডাক দিল। মায়ার ডাকে ওর ঘোর ভাঙল। হ্যাঁ আপু বল, শুনছি। মাঝে মধ্যে তুই কোথায় যে হারিয়ে যাস বুঝি না। আদিল মনে মনে বলল, আপু আমার হারিয়ে যাওয়ার কারণটা যদি তুমি বুঝতে পারতে, আমার থেকে হয়তো বা তুমি বেশি কষ্ট পেতে। আমি আপুকে বললাম, না রে আপু, কোথাও হারিয়ে যায়নি, আমি তোর কথা শুনছি, বল। আচ্ছা ঠিক আছে, বাদ দে। এখন তো শীতকাল আসছে সামনে, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে, পরে কুয়াশা পড়া শুরু করবে আর ঠান্ডা লেগে যেতে পারে, তোর তাড়াতাড়ি নিচে নেমে আয়, আমি যাচ্ছি। ঠিক আছে আপু যাও, আমি একটু পরে আসছি। আপু চলে গেল। মায়া চলে যেতেই একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে আকাশের দিকে ধোঁয়া ছেড়ে ভাবতে লাগল। শীতের শিশির যেমন ঘাসের বুকে ফিরে আসে, তেমন করে যদি প্রিয়সী ও আবার আমার বুকে ফিরে আসত। এই ভেবে আদিল দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল। আর ভাবল, এটা হয়তোবা আর কখনোই সম্ভব নয়। ও তো বলেছিল ওর বিয়ে ঠিক হয়েছে, ও হয়তো বা ওর স্বামী, সংসার সবকিছু নিয়ে ভালোই আছে। প্রিয়সীকে আমি অনেক বেশি ভালোবাসতাম, এখনো বাসি, তাই নীলিমাকে কিছুতেই আমি মেনে নিতে পারছি না। প্রিয়সী আমার সাথে যাই করুক না কেন, ওকে তো আমি সত্যি ভালোবেসেছিলাম, ও আমাকে ভালোবাসুক আর না বাসুক, তাই ওকে আমি মন থেকে অভিশাপ দিতে পারছি না। শুধু চাইব ও যেখানেই যেভাবেই থাকুক যেন খুব ভালো থাকে আর সুখে থাকে। এই ভাবতে ভাবতেই চোখের কোণে পানি জমা হল। 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। চোখ মুছে নিয়ে ভাবল, না আর অতীত নিয়ে পড়ে থাকব না, নিজের জীবনটাকে নিজের মতো করে গুছিয়ে নেব। অতীত নিয়ে ভাবলে শুধু কষ্টই বাড়বে, প্রিয়সী তো আর কষ্ট পাচ্ছে না আমার জন্য।
ও তো খুব ভালোই আছে সবকিছু নিয়ে। আমিও নিজের মতো নিজের জীবনটাকে সাজিয়ে নিয়ে ভালো থাকতে চাই। আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল আদিল। আরও কিছুক্ষণ ছাদ থেকে নেমে গেল ও। রাত্রের বেলা সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে গেল। আদিল ও মায়ার রুমে চলে গেলাম শোবার জন্য। মায়া আদিলকে দেখে বলল, কিরে তুই একা কেন? নীলিমা কেউ নিয়ে আয় সাথে। কেন আপু, আমি তো এসেছি, তোর ভয় কিসের? আমি তো আছি, নীলিমাকে লাগবে কেন? শোন, এত কথা না বলে নীলিমাকে তুই আমার রুমে নিয়ে আয়। তখনই নীলিমা মায়ার রুমে এসে বলল, আপু আমি এসে পড়েছি, একটু কাজ ছিল তো তাই আসতে দেরি হয়ে গেল। আদিল মনে মনে ভাবল, ওকে আমি শুধু শুধু বিশ্ব বেহায়া বলি না, নির্লজ্জ আর শাকচুন্নি বলি না, ও সত্যিই একটা বিশ্ব বেহায়া, নির্লজ্জ আর শাকচুন্নি। মায়ার সাথে কিছুক্ষণ গল্প গুজব করে যে যার মতো শুয়ে পড়লাম। সুমন আর মায়ার সাথে খাটে শুয়েছে। আদিলকে বাধ্য হয়ে নীলিমার সাথে নিচে শুতে হল। হঠাৎ মাঝরাতে আদিলের ঘুমটা ভেঙে গেল। মোবাইলটা খুঁজছিল কয়টা বাজে দেখার জন্য। পরে ওর মনে পড়ল মোবাইলটা আমি ওর রুমে রেখেই চলে এসেছে। পানির পিপাসাও পেয়েছিল। পরে ভাবল, যাই পানি খেয়ে মোবাইলটা নিয়ে আসি। পরে আদিল ডাইনিং থেকে পানি খেয়ে রুমের দিকে গেল। গিয়ে দেখল ওর রুমটা খোলা। আদিল বুঝতে পারল না ওর রুমটা খোলা কেন। পরক্ষণে মনে পড়ল, নীলিমা তো পড়ে এসেছে, তাহলে হয়তোবা ওই রুমটা খোলা রেখেছে। রুমের কাছে গিয়ে দেখল রুমের ভিতর হালকা আলো জ্বলছে। আদিল কিছুটা অবাক হয়ে ভাবল, আমার রুমের কিসের আলো জ্বলছে? রুমের ভিতরে গিয়ে দেখল। আদিল রুমের সামনে গিয়ে দেখল রুমে হালকা আলো জ্বলছে। আদিল অবাক হয়ে ভাবছে, আমার রুমে আলো কেন জ্বলছে? কেউ তো রুমে নেই। রুমে তো আলো জ্বলার কথা না। আস্তে আস্তে রুমে গিয়ে লাইটটা জ্বালিয়ে দিল। দেখল মুখোশ পরা একটা লোক ওর আলমারির সামনে দাঁড়িয়ে আছে। আলমারিটা খোলা। ওর হাতে একটা টর্চ লাইট। আদিল বুঝতে পারল লোকটা ওর আলমারির ভিতর কিছু একটা খুঁজছিল। হঠাৎ করে লাইটটা জ্বালাতে ও আর পালাতে পারেনি। লোকটা ওকে দেখেই পালাতে নিয়েছিল। সঙ্গে সঙ্গে আদিল তাকে ধরে ফেলল। তার সাথে ওর অনেক ধস্তাধস্তি হল। এক পর্যায়ে সে ওকে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছিল। তখনই নীলিমা এসে লোকটাকে ধরে ফেলল। তারপর নীলিমা লোকটাকে সজোরে পর পর কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল। নীলিমার এই রূপ দেখে আদিল অবাক গেল। এ কোন রূপ দেখছে নীলিমাকে সে? হঠাৎ নীলিমা বলে উঠল, তোর খেলা শেষ, তুই ধরা পড়ে গেছিস। এই বলে লোকটাকে আরো দুটো থাপ্পড় মেরে জোরে একটা ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল। আদিল নীলিমার দিকে তাকিয়েই আছে। ও কি বলছে, কি করছে, এই সব যেন ঠিক বোধগম্য হচ্ছে না আদিলের। আদিলের রুম থেকে হইচই শুনে সবাই ওর রুমে আসলো। ওর বাবা এসে বলল, কি হয়েছে, এত শোরগোল কিসের? লোকটার দিকে মায়ার চোখ যেতেই মায়া বলে উঠল, নীলিমা, ওই লোকটাই ওইদিন ছিল, এরকম জামাকাপড় পরা ছিল, ওই আমার উপরে অ্যাটাক করেছিল, ওই সুমনকে অজ্ঞান করেছিল। তখনই নীলিমা বলে উঠল, চিন্তা করো না আপু, ওর খেলা শেষ। নীলিমা মায়াকে একটা দড়ি নিয়ে আসতে বলল। একটু পর মায়া একটা দড়ি নিয়ে এলো। আদিলকে নীলিমা বলল পিছন থেকে কোন দুটো হাত ধরতে। আদিল পিছনে লোকটার হাত দুটো ধরল। ও অনেক চেষ্টা করল তার হাত দুটো ছাড়ানোর। নীলিমা লোকটার কাছে এসে আরো দুটো থাপ্পড় বসিয়ে দিল। নীলিমার এই রূপ থেকে রীতিমতো হতভম্ব হয়ে যাচ্ছে আদিল। নীলিমা দড়ি দিয়ে লোকটাকে বাঁধতে বাঁধতে বলল, অনেক খেলেছেন এতদিন আমাদের সবাইকে নিয়ে। এই খেলাটা আপনি করেছিলেন, শেষটা আজকে আমি করব। উপস্থিত কেউই নীলিমার কোনো কথার কোনো মানে বুঝতে পারছিল না। নীলিমা সুমনের তাকিয়ে বলল, সুমন ভাই, সায়ন ভাই কোথায়? সুমন বলল, ভাইয়া তো ভাইয়া রুমেই মনে হয় আছে, আমি ডেকে নিয়ে আসছি। নীলিমা একটু রহস্যময়ী হাসি দিয়ে বলল, সুমন ভাই আপনাকে কোথাও যেতে হবে না, সায়ন ভাই এই ঘরেই আছে। নীলিমার কথা শুনে সবাই রীতিমতো অবাক হয়ে গেল। সুমন বলল, তুমি এসব কি বলছো নীলিমা? সায়ন ভাই এই রুমেই আছে মানে? কোথাও তো ভাইয়াকে দেখতে পাচ্ছি না। তুমি কি মজা করছো? নীলিমা বলল, মজা তো এখন শুরু হবে। জাস্ট ওয়াইট অ্যান্ড ওয়াচ।
এই বলে ওই লোকটার কাছে গিয়ে নীলিমা তার মুখের মুখোশটা খুলে ফেলল। সবাই তো রীতিমতো হতভম্ব হয়ে গেল। সুমন বলে উঠল, ভাইয়া তুমি। সুমনের মুখ দিয়ে যেন আর কোন কথা বের হচ্ছে না। শুধু নীলিমা ছাড়া ঘরের প্রত্যেকটা লোক অবাক হয়ে শুধু দেখতে লাগলো সায়নের দিকে। নীলিমা সায়নের কাছে যেয়ে বলল, মিস্টার সায়ন, আপনি তো ধরা পড়ে এখন কি হবে? সায়ন চুপ করে আছে, কিছু বলছে না। নীলিমা সায়নকে পুনরায় বলল, অনেক সুন্দর করে পরিকল্পনা করেছিলেন কিন্তু ধরা পড়ে গেলেন। সুমন নীলিমাকে বলল। নীলিমা, তুমি এসব কি বলছো ভাইয়াকে? হঠাৎ সায়ন জোরে চিৎকার দিয়ে বলে উঠল, সুমন, তুই আমাকে ভাই বলে ডাকবি না, তুই ভাই নামের কুলাঙ্গার। সুমন তাজ্জব বনে গেল। সুমন বুঝতে পারছে না সায়ন আবল তাবল এসব কি বলছে তাকে। সুমন কিছুটা নির্লিপ্ততা কণ্ঠে বলল, তুমি এসব কি বলছো ভাইয়া? সায়ন বাদখাই কণ্ঠে সুমনকে বলল, খবরদার, তুই আমাকে ভাই বলে ডাকবি না। সুমন সায়নের কথা কিছুই বুঝতে পারছে না, শুধু ড্যাব ড্যাব করে সায়নের দিকে তাকিয়ে আছে। সায়ন সুমনকে আঙ্গুল তুলে বলল, পুতুলের মৃত্যুর জন্য তুইও দায়ী। সুমন অবাক হয়ে সায়নের কথাগুলো শুনছে, ওর যেন পুরো পৃথিবী যেন উল্টপালট হয়ে যাচ্ছে সায়নের কথা শুনে। সুমন বলে উঠল, ভাইয়া তুমি এইসব কি বলছো? পুতুল তো আমারও বোন ছিল, ওর মৃত্যুর জন্য আমি দায়ী মানে? সায়ন আবার বলল, চুপ, একদম চুপ, পুতুলের নাম তুই মুখেও নিবি না। তোকে যখন পুতুল বলেছিল ও আদিলকে পছন্দ করে, তখন তুই যদি ওর কথার গুরুত্ব দিতি তাহলে আমার বোনটা আত্মহত্যা করার মতো পথ বেছে নিত না। তুই ওর কথার কোন গুরুত্ব না দিয়ে উল্টো ওকে তুই শাসন করেছিস, তার জন্য আমার বোন আত্মহত্যা করার মতো একটা সিদ্ধান্ত নিয়েছে। সায়নের কথা শুনে ঘরে থাকা প্রত্যেকটা মানুষ স্তব্ধ হয়ে গেল। হঠাৎ নীলিমা হাতে তালি দিয়ে উঠল, বাহ বাহ সায়ন ভাই, আমি তো এটাই চেয়েছিলাম, আপনি নিজের মুখে গল্পটা শুরু করুন। এবার প্রথম থেকে কি আপনি শুরু করবেন নাকি আমি শুরু করব? সায়ন বলল, মানে তুমি এসব কি বলছো নীলিমা? নীলিমা এক গাল হেসে বলল, আহারে সায়ন ভাই, কি বলছি কিছুই বুঝতে পারছেন না? এই বলে নীলিমা হেসে উঠল। আমি নীলিমার হাসি শব্দের আদিল চমকে উঠল। এই হাসি যেন তার বহু চেনা। তারপর বলল, হে ইউ মিস্টার সেয়ং, দেখেন তো চিনতে পারেন কিনা। এই বলে নীলিমা ওর মুখের ঘোমটা সরিয়ে ফেলল। আদিল নীলিমাকে দেখে স্তব্ধ আর বাকরুদ্ধ হয়ে গেল। ও যেন নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না কাকে দেখছে ও। পুরো পৃথিবী যেন ওর চারপাশে ঘুরছে। ও কি সত্যি দেখছে না স্বপ্ন দেখছে তাও বুঝতে পারছে না। এটা কি করে সম্ভব? আদিল ওর দিকে তাকিয়ে মনের অজান্তেই বলে উঠল, প্রিয়সী তুমি? প্রিয়সী আদিলের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আমি। হঠাৎ সায়ন বলে উঠল, এ কি নিশাত, তুমি বেঁচে আছো? আদিল সায়নের দিকে তাকিয়ে আছে, ভাবছে কি বলছে সায়ন ভাই, ওকে নিশাত বলে কেন ডাকছে? ও তো প্রিয়সী। আদিলের মা প্রিয়সীর দিকে তাকিয়ে বলল, এ কি নিশাত, তুমি? তুমি কি তাহলে এতদিন ঘোমটা দিয়ে নীলিমা সেজেছিলে? মায়া নীলিমার কাছে এসে বলল। হ্যাঁ মা, ওই এতদিন নীলিমা সেজেছিল। আদিলের মা তার স্বামীর দিকে তাকিয়ে বলল, এই কাজটা কি তোমার বন্ধু ঠিক করেছে? এক মেয়ের সাথে বিয়ে ঠিক করে আরেক মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। আদিলের বাবা চোখ থেকে চশমাটা খুলে নিয়ে বলল, আসলে কি জানো, পৃথিবীতে এমন কিছু কিছু ঘটনা ঘটে যেটা আসলে আমরা চিন্তাও করতে পারি না, কিন্তু মানুষের ভাবনার বাহিরে, কল্পনার বাহিরে অনেক কিছু ঘটে যা মানুষকে মেনে নিতে হয়। আদিল আর সুমন দর্শকের মতো খালি চেয়ে চেয়ে দেখছিল। আদিলের মা ওর দিকে তাকিয়ে বলল, এই আদিল, তুই ওকে কি নামে যেন মনে হয় ডাকলি শুনলাম? আদিলের মুখ দিয়ে কোন কথা বের হচ্ছে না। ও শুধু প্রিয়সীর দিকে তাকিয়ে আছে। ওর যেন হাত পা সব অচল হয়ে আসছিল, ও কিছুই যেন ভেবে পাচ্ছিল না কি হচ্ছে এসব। প্রিয়সী তো ওকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু ও এতদিন নীলিমা সেজেছিল। কেন এরকম খেলা খেলল প্রিয়সী ওর সাথে? ও কারো কাছে নীলিমা, কারো কাছে নিশাত, সেজেছিল নীলিমা হয়ে, আদিলের কাছে প্রিয়সী। এতগুলো রূপ কেন, এতগুলো নামই বা কেন? আদিল কিছুই বুঝতে পারছিল না। প্রিয়সী সবাইকে উদ্দেশ্য করে বলল,
আমি তোমাদের সবার প্রশ্নের উত্তর দেব, তার আগে আমি বোনের বান্ধবী রূপা আপু আর আমার আর আদিলের খুব কাছের একজনকে ফোন দিয়ে আসতে বলেছি। ওরা আসলেই আমি সবার প্রশ্নের উত্তর দেব, কারণ ওরা আমাকে প্রথম থেকে এই পর্যন্ত সাহায্য না করলে এই শয়তানটার মুখোশ আমি খুলতে পারতাম না। এরপর নীলিমার ফোনে একটা ফোন আসলো। নীলিমা সবাইকে বলল, ওরা এসে গেছে, আপনার একটু অপেক্ষা করুন, আমি ওদেরকে নিয়ে আসছি। একটু পর নীলিমা দুজনকে নিয়ে রুমে ঢুকল। আদিল তাকিয়ে দেখল একজন ওর বন্ধু রাহাত, আরেকজনকে ও সঠিক চিনে না। আদিল রাহাতকে দেখে একদম অবাক হয়ে বলল, এ কি রাহাত, তুই এখন এখানে? প্রিয়সী বলল। আদিল, তোমাকে বলেছিলাম না দুজন আমাকে খুব সাহায্য করেছে, একজন আমার দুঃসম্পর্কের কাজিন মানে তোমার বন্ধু রাহাত, আর আমার বড় বোন নীলিমার বান্ধবী রূপা আপু। তারপর নীলিমা সায়নের দিকে তাকিয়ে বলল, তো মিস্টার সায়নের গল্পটা কি আপনি শুরু করবেন নাকি আমি শুরু করব প্রথম থেকে? সুমন নীলিমার দিকে তাকিয়ে বলল, নীলিমা, তুমি ভাইয়ার সাথে এভাবে কথা বলছো কেন? সুমন ভাই, এই লোকটা যদি আপনার বড় ভাই না হতো তাহলে ওর সাথে আমি আরো খারাপ ব্যবহার করতাম, খারাপভাবে কথা বলতাম। সুমন ছল ছল চোখে নীলিমার দিকে তাকিয়ে বলল, কেন নীলিমা, কি করেছে আমার ভাই? নীলিমা আবার সায়নের দিকে তাকিয়ে বলল, কি হলো মিস্টার সায়ন, আমি শুরু করব নাকি আপনি শুরু করবেন বললেন না তো? আচ্ছা থাক, আমি শুরু করি, কারণ আপনি এতদিন এত প্ল্যানিং করেছেন, এত কিছু করেছেন, আপনার উপর অনেক ধকল গেছে, আপনি চুপ থাকেন, আমি সবাইকে ঘটনাটা বলছি শুরু থেকে। নীলিমা আদিল আর তার শাশুড়িকে উদ্দেশ্য করে বলল। আদিল আর মা, তোমাদের কাছ থেকে এই কথাটা লুকানো ছাড়া আমার আর কোন উপায় ছিল না। আমি যদি তোমাদের কাছ থেকে আমার নিজেকে না লুকিয়ে রাখতাম তাহলে আমি এই শয়তানটার মুখোশ খুলতে পারতাম না। মা, আদিলের মনে প্রশ্ন, আমি কেন আদিলকে ছেড়ে চলে গিয়েছিলাম? আর মা, তোমার মনে প্রশ্ন, তোমরা পছন্দ করেছিলে নীলিমা আপুকে, আর কেনই বা আমি তোমাদের ঘরের বউ হয়ে আসলাম, আমার জায়গায় তো নীলিমা আপুর থাকার কথা ছিল, তাহলে আমি কেন? আর সুমন ভাইয়ের প্রশ্ন, তার বড় ভাইয়ের দিকে আমি কেন আঙ্গুল তুলে কথা বলছি? সবার প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছি, শোনো তাহলে। নিশাত বলা শুরু করল, আমার সাথে আদিলের শেষ দেখা হয়েছিল মায়া আপুর বিয়ের 1 সপ্তাহ আগে। ফ্ল্যাশব্যাক থেকে, তার ফ্ল্যাশব্যাক তো আপনারা সবাই জানেন। তারপর থেকে নীলিমা আদিলের সাথে দেখা করে বাসায় গেল। বাসায় ঢোকার সাথে সাথে ওর মা বলল, কিরে, এতক্ষণ কোথায় ছিলি, তোকে কতগুলা ফোন দিলাম, ধরলি না? নীলিমা ব্যাগটা খুলে ফোনটা হাতে নিয়ে দেখল ওর মায়ের 6টা মিস কল। ওর জিহ্বায় সামান্য একটু কামড় দিয়ে বলল, ও সরি মা, আসলে ফোনটা ব্যাগে সাইলেন্ট করা ছিল তাই ধরতে পারিনি। কিন্তু হঠাৎ তুমি এতগুলো ফোন দিলে, কোন দরকার ছিল কি? ওর মা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বলল, আজকে তোর বাবার একটা বন্ধু আর তার ওয়াইফ এসেছিল তার মেয়ের বিয়ের দাওয়াত দিতে। তারা নীলিমাকে দেখে পছন্দ করেছে, বলেছে ওদের মেয়ের বিয়ে শেষ হয়ে গেলে বাকি কথা আগাবে। নীলিমা প্রচণ্ড রকমের খুশি হয়ে তার মাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি সত্যি বলছ? হ্যাঁ রে, আমি সত্যি বলছি। নীলিমার একটা ছবি ওরা নিয়ে গেছে, ওদের বড় মেয়েকে আর ছেলেকে দেখাবে, আর ওদের ছেলের একটা ছবি দিয়ে গেছে, নীলিমার কাছে আছে, যা দেখে নে। হ্যাঁ মা, ছবি তো দেখতেই হবে, যেহেতু নীলিমা আপুর বিয়ে হবে, দুলাভাইকে তোমার আগেই দেখতে হবে। দুলাভাই দেখতে কেমন? ওর মায়ের সাথে কথা বলে নিশাত নীলিমার রুমে চলে গেল। নীলিমার মনে যেন আর খুশি ধরছে না, আমার আপুর বিয়ে হবে। ও মনে মনে ভাবল, আপুর বিয়ে হয়ে গেলেই আমি আদিলের কথা বাসার সবাইকে বলবো। নীলিমার রুমে গিয়ে দেখল ও আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। নিশাত পিছন থেকে কে নীলিমাকে জড়িয়ে ধরে বলল, কিরে আপু, কি শুনলাম সত্যি তোকে পছন্দ করে গেছে? নিশাত খেয়াল করল নীলিমা লজ্জা পাচ্ছে। নীলিমাকে ওর দিকে ঘুরিয়ে বলল, কিরে আপু, লজ্জা পেলে হবে, সামনে তো তোর বিয়ে। নীলিমা লজ্জা কেন শেষ হয়ে যাচ্ছে, মুখটা একটু নিচে নামিয়ে নিয়ে আস্তে করে বলল, ধুর, কি যে বলিস না তুই নিশাত। আপু, আগে হবু দুলাভাইয়ের ছবি দেখা, তারপর তোর সাথে কথা বলছি। তারপর নীলিমা ওর ড্রেসিং টেবিলের ড্রয়ের থেকে একটা ছবি বের করে নিশাতের হাতে দিয়ে বলল, এই ছবিটা ওনারা আমাকে দিয়ে গেছে দেখার জন্য। তারপর নিশাত ছবিটার দিকে তাকাল। ছবিটার দিয়ে তাকাতেই ওর পুরো পৃথিবী যেন উল্টপালট হয়ে গেল। মুহূর্তের মধ্যে ওর হাসি শোকে রূপান্তরিত হল। ওর চোখের কোণে পানি জমা হলো, কিন্তু সে পানিটা নীলিমাকে বুঝতে দিল না, কারণ ছবিটা ছিল আদিলের।
যাকে ও মন প্রাণ সবকিছু দিয়ে ভালোবেসেছে, নিজের চাইতেও বেশি ভালোবেসেছে, তার জন্যই তার পরিবার ওর নিজের বোনকে পছন্দ করে গেছে। ও যেন কোন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। কিছু সময়ের জন্য সে বাকরুদ্ধ হয়ে গেল। নিশাতকে এইরকম চুপ মেরে থাকতে দেখে নিশাতকে ডাক দিয়ে বলল, এই নিশাত, কি হলো, কথা বলছিস না যে? নীলিমার ডাকে ওর ঘোর ভাঙল। নিশাত নীলিমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে আপু, হবু দুলাভাই খুব সুন্দর, তোর সাথে খুব মানাবে। এই বলে নীলিমার হাতের ছবিটা দিয়ে নিশাত দ্রুত গতিতে নীলিমার রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল। রুমের দরজাটা লাগিয়ে দিয়ে অঝরে বসে বসে কতক্ষণ কাঁদছে ও। ওর ইচ্ছা করছিল চিৎকার দিয়ে সবাইকে বলতে, আদিল আমার ভালোবাসা, আমার ভালোবাসাকে আমি কি করে আমারই আপন বোনের হাতে তুলে দেব। নিশাত শুনেছিল তার বাবার কাছে বাবার এক খুব কাছের বন্ধু আছে, তার একটা ছেলে আছে, তারা বিয়ের আগেই পরিকল্পনা করে রেখেছিল তাদের ছেলে মেয়ে হলে তাদের বিয়ে দেবে, কিন্তু নিশাত ভাবতেই পড়ে নিয়ে এই আদিল সেই আঙ্কেলের ছেলে। কিছুতেই যেন ওর চোখের পানি আর বাঁধ মানছিল না। ও নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছিল না। ওর ভিতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছিল। পরে আস্তে আস্তে নিজেই নিজেকে শান্ত করে বলল, শুধু ভালোবাসা পাওয়ার মধ্যেই সুখ নেই, ত্যাগের মধ্যেও সুখ আছে। মানুষের সব চাওয়া তো আর পূরণ হয় না, আমারও না হয় এই চাওয়াটা অপূর্ণই রয়ে গেল। আদিল আমার হবে না তো কি হয়েছে, আমার বোনের তো হবে। আদিলকে আমার করে না পেলেও অন্ততপক্ষে মাঝে মধ্যেই চোখে দেখা তো দেখতে পারব। এতটুকু সান্ত্বনা নিয়েই না হয় বাকিটা জীবন বাঁচব আমি। মনে মনে সিদ্ধান্ত নিল নিজেকে সম্পূর্ণভাবে শক্ত করে ফেলব। ওর সব স্মৃতি, সব ভালোবাসা এই মন থেকে আস্তে আস্তে মুছে দেবে। খুব কষ্ট হবে ওর, কারণ আদিল ছিল ওর জীবনের প্রথম ভালোবাসা। কষ্ট হলেও ওকে যে পারতেই হবে। এর মধ্যে হঠাৎ ওর ফোনে একটা কল আসলো। ফোনটা হাতে নিয়ে দেখল একটা আননোন নাম্বার। ফোনটা রিসিভ করতে ফোনের ও পাশ থেকে একটা মেয়ের গলা পেল। মেয়েটা খুব রাগান্বিত স্বরে বলে উঠল, এই প্রিয়সী, কান খুলে শুনে রাখো, আদিল শুধুমাত্র আমার, ওর সাথে তুমি আর কোনোরকম কোনো যোগাযোগ করবে না, কোনোরকম কোন সম্পর্ক রাখবে না। যদি রাখো তাহলে তোমার এবং তোমার পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। নিশাত এমন ঘটনায় অবাক হয়ে গেল। মেয়েটাকে সে জিজ্ঞেস করল, কে আপনি? আপনি আর এইভাবে আমার সাথে কথা বলছেন কেন? আর আপনি আমার নাম জানলেন কিভাবে? মেয়েটা ওকে বলল, এত বেশি কথা বলো না, যেটা বলেছি সেটা মাথায় ঢুকিয়ে নাও। এই বলে মেয়েটা ফোনটা কেটে দিল। নিশাত কিছুই বুঝতে পারছে না, কে ফোন দিল। আর প্রিয়সী এই নামটা তো আমার ফেসবুক নাম, এটা তো আদিল আর আমার বন্ধুরা ছাড়া কেউ তো জানার কথা না। ও চিন্তায় পড়ে গেলাম, কে এই মেয়ে, কেন এইভাবে আমার সাথে কথা বলল? আর আদিলের সাথে ওর কি সম্পর্ক? পরে মনে মনে ভাবল, না না, আমি আদিলকে নিয়ে আর ভাবব না, কারণ আদিল এখন আর আমার নয়, কয়দিন পরে আমার আপুর হয়ে যাবে। যা ভাবার আপুই ভাববে। এই ভেবে এই বিষয়ে আর তেমন কোনো গুরুত্ব দিলাম না। কোন কিছুতেই আর মন বসাতে পারছে না নিশাত। মনের ভিতরটা ওর ছটফট করছে। মনের ভিতরের শান্তিটা তার উড়াল পাখির মতো উড়ে গেছে। ওর মনটা খারাপ থাকায় বিকালে ছাদে যেয়ে দাঁড়িয়েছিল। আদিলের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আজ খুব মনে পড়ছে। আদিলের কথা মনে পড়তেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। চোখ দুটো ভিজে এলো, চোখের পানি আর সামলাতে পারল না, ছাদে দাঁড়িয়েই কেঁদে দিল। হঠাৎ পিছন থেকে নীলিমা এসে বলল, কিরে নিশাত, একা একা ছাদে কি করছিস? নিশাত নীলিমার গলা পেয়ে সাথে সাথে চোখ মুছে নিল। ওর দিকে ঘুরে বললা, কিছু না রে আপু, এমনি দাঁড়িয়েছিলাম। নীলিমা পরিবেশটার চারপাশে একটু চোখ বুলিয়ে নিল, বলল, আজকের পরিবেশটা খুব সুন্দর, তাই না রে? নিশাত ক্ষীণ কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ আপু। নীলিমা ভালো করে খেয়াল করল ওর হাসি খুশি বোনটা কেমন যেন চুপচাপ হয়ে গেছে। তাই নীলিমা নিশাতকে জিজ্ঞেস করল, কিরে নিশাত, তুই আমার চুপচাপ হয়ে গেলি কেন? নিশাত মনে মনে বলল, আমার মন প্রাণ সব নিশ্চুপ হয়ে গেছে, আমি আর কি কথা বলবো। নীলিমা ওকে ডাক দিল, কিরে কি হলো তোর, আবার চুপ করে গেলি কেন? নিশাত নিজেকে আর সামলাতে না পেরে নীলিমাকে জড়িয়ে ধরল। ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। নীলিমা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিরে তুই কাঁদছিস কেন? নিশাত চোখ মুছে নিয়ে স্বাভাবিক হয়ে বলল, আপু, কয়েকদিন পরে তোর বিয়ে হয়ে যাবে তো, তাই খুব কষ্ট হচ্ছে রে তোর জন্য।
কিন্তু আমার যে ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে তা তো আমি আপুকে বলতে পারছি না যে আমার সবথেকে কাছের জিনিস, প্রিয় জিনিসটা তোর হয়ে যাচ্ছে। নীলিমা ওর দিকে তাকিয়ে বলল, ধুরু পাগলি, আমি তো আসবো এই বাসায় মাঝে মধ্যেই এসে তোর সঙ্গে দেখা করে যাব। আর তুই তো যাবি আমার শ্বশুর বাড়ি, সমস্যা কি? নিশাত মনে মনে বলল, না রে আপু, ওই বাড়িতে আমি কোনোদিন যেতে পারবো না। আমি যদি ওই বাড়িতে যাই তোর সংসার ভেঙে যাবে। আমি চাই না আমার বোনের সংসার আমার জন্য ভেঙে যাক। ওরা দুজন আরো কিছুক্ষণ গল্প করে নিচে নেমে আসলাম। রাত্রে খাবার টেবিলে ওদের বাবা ওদের সবাইকে উদ্দেশ্য করে বলল, শোনো, তোমরা সবাই জানো আমার বন্ধুর মেয়ের বিয়ে, অবশ্যই আমরা সবাই গায়ে হলুদের দিন ওখানে যেয়ে উপস্থিত হব। যে যার মতো করে গোছগাছ করে রেখো। গায়ে হলুদ থেকে শুরু করে বৌভাত পর্যন্ত আমাদের ওখানেই থাকতে হবে। ও বারবার করে ফোন দিয়েও বলেছে আমিকে। নিশাত ওর বাবাকে বলল, বাবা, আমার একটা কথা ছিল, আসলে আমি তো অনুষ্ঠানে থাকতে পারবো না, আমার এক বান্ধবীর ভাইয়ের বিয়ে, আমাকে ওখানে যেতে হবে। তুমি না গেলে কি করে হবে? তোমাকে তোমার বোনের হবু শ্বশুর বাড়ি, হবু দুলাভাইকে দেখতে হবে। সমস্যা নেই বাবা, মা আর নিশিত আছেই, ওরা দেখবে। আমি যে কোন একদিন দেখে আসব সময় করে। ঠিক আছে, চেষ্টা করে দেখো যেতে পারো কিনা। আমি বাবার কথার কোন উত্তর দিলাম না। কোনোরকম খাবারটা শেষ করে ও উঠে গেল। রুমে আসার পর ফোনটা হাতে নিয়ে দেখল আদিল ওকে ফোন দিচ্ছে। আদিলের ফোন ও আর কখনোই ধরবে না। আদিলের কাছ থেকে ও আস্তে আস্তে দূরে সরে যাব। কারণ ও চায় না ওর জন্য ওর বোন, পরিবার কষ্ট পাক। ও যদি আদিলের কাছ থেকে দূরে সরে না যায় তাহলে নীলিমা কখনোই আদিলের কাছে সুখী হবে না। আর ও যতটুকু জানে আদিল ওকে অনেক ভালোবাসে। কখনোই নীলিমাকে আদিল মেনে নিতে পারবে না, তাই ওকে আদিলের জীবন থেকে একটু একটু করে সরে যেতে হবে। তাই ও ফোনটা সাইলেন্ট করে রাখল। কারণ আদিল বারবার ফোন দিলে ওর ফোন আমি না ধরে থাকতে পারবে না। ফোনটা সাইলেন্ট করে রাখল যাতে করে ফোন আসলেও যেন আমার চোখে না পড়ে। ওর ভিতরটা জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। না পারছিল সহ্য করতে, না পারছিল কাউকে বলতে। এটা এমন এক অসহ্য রকমের ব্যথা, তা কাউকে বলে বোঝানো যাবে না। নিজের বোনের জন্য আমি নিজে ভালোবাসাকে উৎসর্গ করলাম। আদিলের কলগুলো নীলিমা আর সহ্য করতে পারছিল না। তাই সে ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। কিছুক্ষণ পর ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনের লাইট জ্বালিয়ে দেখল 20টা মিস কল। ফোনের দিকে তাকিয়ে আর চোখের পানি ধরে রাখতে পারল না। ফোনটাকে বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল আর বলল, তোমার ফোন ধরার কোন অধিকার এখন থেকে আর আমার নেই। এখানে যদি নিজের বোন না হয়ে অন্য কেউ হতো তাহলে ভালোবাসার জন্য যুদ্ধ করতাম, কিন্তু নিজের বোনের বিরুদ্ধে কি করে যুদ্ধ করব? তবে আমি সবসময় দোয়া করব তোমরা যেন সুখে থাকো, ভালো থাকো। একটু পরে নিশাতের ফোনে আননোন নাম্বার থেকে একটা ফোন আসলো। ফোনটা ধরতেই একটা মেয়ে বলে ওকে বলে উঠল, এই প্রিয়সী, কান খুলে শুনে রাখো, তুমি আদিলের সাথে কোন রকম যোগাযোগ রাখবে না, কোন রকম সম্পর্ক রাখবে না। যদি রাখো তোমার আর তোমার পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। নিশাত মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেল। ও মেয়েটাকে জিজ্ঞেস করল, কে আপনি? এভাবে কথা বলছেন কেন? আর আপনি আমার নাম জানলেন কিভাবে? আমার নাম্বার কোথায় পেলেন? মেয়েটা ওকে বলল, এত কথা না বলে আমি যেটা বলেছি সেটা মাথায় ঢুকিয়ে নাও। এই বলে মেয়েটা ফোনটা কেটে দিল। নিশাত খুব চিন্তায় পড়ে গেল, কে এই মেয়েটা? আর প্রিয়সী তো আমার ফেসবুক নাম, এটা তো আদিল, রাহাত আর আমার ফ্রেন্ডরা ছাড়া কেউ জানার কথা না। ওই মেয়েটা কি করে জানল? সারা রাত চিন্তায় চিন্তায় ঘুমাতে পারলাম না, এপাশ ওপাশ করে আর আদিলকে হারানোর কষ্টে কেঁদেই রাতটা কাটিয়ে দিলাম। সকাল হতেই রাহাত নিশাতকে ফোন দিল। নিশাত রাহাতের ফোন ধরতেই রাহাত বলল, কিরে নিশাত, তুই আদিলের ফোন ধরছিস না কেন? আদিল তো চিন্তিও শেষ হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আদিলকে ফোন দিয়ে ওর সাথে কথা বল। আমি রাহাতকে বললাম, তোর সাথে আমার কিছু কথা আছে রাহাত। কি কথা? নীলিমা রাহাতকে সবকিছু খুলে বলল। সব শুনে রাহাত অবাক হয়ে বলল, এই সব কি বলছিস তুই? তুই তোর ফ্যামিলিকে খুলে বল সবটা। নিশা তোর কথার আর কোনো উত্তর না দিয়ে বলল, আদিল তোকে আর ফোন দিলে বলবি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ও যেন আমাকে আর ফোন না দেয়।
কথাগুলো শেষ করে নিশাত রাহাতকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমি ফোনটা কেটে দিল। খুব কষ্ট হচ্ছিল ওর এই কথাগুলো রাহাতকে বলতে, কিন্তু ওর কিছু করার ছিল না, তাই নিজের কষ্টটাকে বুকের ভেতরেই ধামাচাপা দিয়ে দিল। এর মধ্যে কেটে গেল বেশ কিছু দিন। এই কয়দিনের মধ্যে আদিল যে নিশাতকে কতবার ফোনটা দিয়েছে তার কোন হিসাব নেই। নিশাত না পারছিল ফোন ধরতে, না পারছিল ফোনটা কাটতে। আদিলের কথা খুব মনে পড়ছিল, তাই ফোনটা হাতে নিয়ে আদিলের সাথে আদিলের তোলা কয়েকটা ছবি দেখছিল। এর মধ্যে হঠাৎ আবার আননোন নাম্বার থেকে আমার ফোনে একটা কল আসলো। আমি ফোন রিসিভ করতেই আবার ওই মেয়েটা বলে উঠল, এই মেয়ে, এই তোকে নিষেধ করেছিলাম আদিলের সাথে কোনরকম যোগাযোগ বা কোনরকম সম্পর্ক না রাখতে। তুই আমার কথা শুনিসনি। এবার নিজের আর পরিবারের ক্ষতির জন্য প্রস্তুত হ। এই কথা বলে একটা অট্টহাসি দিয়ে ফোনটা রেখে দিল। নিশাত মেয়েটার কথায় অনেক ভয় পেয়ে গেল। কে এই মেয়েটা? তবে মেয়েটার কথায় ও বুঝল মেয়েটা ওর আর আদিলের মধ্যে সম্পর্কের কথা সব জানে। তার মনে মেয়েটা হয় আদিলের আর না হয় ওর চেনা পরিচিত কেউ। কিন্তু কিছুতেই মাথায় আসছিল না মেয়েটাকে কেন এইভাবে ওকে হুমকি দিচ্ছে। বসে বসে কথাগুলো ভাবছিল নিশাত। হঠাৎ নীলিমা ওর রুমে এলো। নিশাত সাথে সাথে ফোনটা হাত থেকে রেখে দিলা। নীলিমা ওর কাছে এসে বলল, কি করছিস বোন? নিশাত এক নজর নীলিমার দিকে তাকিয়ে বলল, না রে আপু, কিছু করছি না। নীলিমা নিশাতের সামনে দুটো 3 পিস রাখল। 3 পিস দুটো একই রঙের একই ডিজাইনের ছিল। একটা 3 পিস নিশাতের দিকে এগিয়ে দিয়ে বলল, শোন, আমি তো আর আমার জন্য একই রকমের দুটো ড্রেস কিনেছি। নিশির জন্য ও কিনতে চেয়েছিলাম, কিন্তু ওর মাপের পাইনি। দেখ তো নিশাত, তোর পছন্দ হয়েছে নাকি? নিশাত 3 পিসটার দিকে কোনোরকম তাকিয়ে বলল, হ্যাঁ আপু, অনেক পছন্দ হয়েছে। নীলিমা একটু মুচকি হেসে নিশাতকে বলল, আচ্ছা শোন, আজকে আমরা দুই বোন এই ড্রেসটা পরব। শোন, ড্রেসটা পরে আমার রুমে আসিস। দুই বোন কিছু ছবি তুলব। এই বলে আপু নীলিমা ওখান থেকে চলে গেল। নিশাত শাওয়ার নিয়ে ড্রেসটা পরে নীলিমার রুমে গেল। ও নীলিমার রুমে গিয়ে দেখল নীলিমা আজকে খুব সুন্দর করে সাজেছে। নিশাত নীলিমার দিকে তাকিয়ে বলল, আপু, তোকে অনেক সুন্দর লাগছে। নীলিমা বলল, চল ছাদে যাই। নিশাত কিছুটা অনাগ্রহ প্রকাশ করে বলল, এই দুপুরবেলা ছাদে কেন আপু, বিকাল বেলা যাব। নীলিমার নিশাতের কোন কথাই শুনল না, ওকে টেনে ছাদে নিয়ে গেল। নীলিমা নিশাতকে কে বলল, আয় তোর সাথে কয়েকটা ছবি তুলি। পরক্ষণে ও বলল, নিশাত, ফোনটা তো ভুলে রেখে আসলাম রুমে, তুই দাঁড়া, আমি ফোনটা নিয়ে আসে। নিশাত নীলিমাকে থামিয়ে দিয়ে বলল, আপু তুমি থাকো, আমি ফোনটা নিয়ে আসছি। নিশাত ফোনটা আনার জন্য সিঁড়ির দিকে পা বাড়াল। কয়েক সিঁড়ি নামতেই হঠাৎ নীলিমার চিৎকারের আওয়াজ পেল। ও আবার ছাদে আসল। এসেই দেখল নীলিমা ফ্লোরে পড়ে কাটা মুরগির মতো ছটফট করছিল আর বলছিল, আমার সারা গা জ্বলে যাচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নীলিমার গায়ে জানে এসিড মেরেছে। নীলিমার এই অবস্থা দেখে নিশাতের মাথা কাজ করছিল না। ওর মনে হলো কেউ যেন ওর পিছনে দাঁড়িয়ে আছে। পিছনে ঘুরে দেখি একটা মুখোশ পরা লোক হাতে একটা বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। বোতলটা দেখে বুঝল ওই বোতলে ও এসিড আছে। লোকটা ওর দিকেও এসিড মারতে যাচ্ছিল, তখনই ওর হাতের কাছে থাকা একটা ইট ছুঁড়ে মারল লোকটার দিকে। লোকটার হাত থেকে বোতলটা পড়ে গেল। লোকটা দৌড় দিয়ে পালিয়ে গেল। নিশাত লোকটাকে ধরতে পারল না। ও ছাদের উপর থেকে রাস্তার দিকে তাকিয়ে হেল্প হেল্প বলে চিৎকার দিল। ওর চিৎকারে রাস্তা থেকে এলাকার কয়েকজন লোক ছাদে এলো। নিশাত ওদেরকে কান্নারত কণ্ঠে আকুতি মিনতি করে বলল, প্লিজ আমার আপুকে বাঁচান, প্লিজ। ওদের মধ্যে একজন অ্যাম্বুলেন্সে ফোন দিল। একজন নিচে গিয়ে ওদের বাবা আর মাকে ডেকে আনল ছাদে। ওদের মা নীলিমার এই অবস্থা দেখে চিৎকার দিয়ে উঠল। নিশাত ওর মায়ের কাছে গিয়ে বললাম, মা, আপুর কিছু হবে না, তুমি শান্ত হও মা, আপুর কিছু হবে না, আমি তো আছি। ওর বাবা ওকে জিজ্ঞেস করল, কিরে নিশাত, এসব কি করে হলো? বাবা, আমি কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না, কি থেকে কি হয়ে গেল।
একটু পরেই অ্যাম্বুলেন্স চলে এলো। ওদের বাবা সহ আরো কয়েকজন লোক মিলে ধরাধরি করে নিশাদকে অ্যাম্বুলেন্সে তুলল। নিশাদ যেতে পারল না, ওদের মা বাসায় একা তাই। ওদের মা পাগলের মতো করছিল। ও মাকে আমি ছাদ থেকে রুমে নিয়ে এলো। এর মধ্যে নিশি এসে পড়ল। নিশাদ নিশিকে বললা, নিশি তুই মায়ের কাছে থাক, আমি রুম থেকে আমার ফোনটা নিয়ে আসছি। রুমে এসে ফোনটা হাতে নিতেই আবার আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ওই মেয়েটা বলে উঠল, বলেছিলাম না তোর আর তোর পরিবারের ক্ষতি করে দেব। আদিল শুধুমাত্র আমার। একটু একটু ভুল হয়ে গেল, তোকে এসিড মারতে যে তোর বড় বোনের গায়ে এসিডটা লেগে গেল, চিন্তা করিস না, এরপরে তোর পালা। নিশাতের চোখ দুটো যেন আগুনের গোলার মতো লাল হয়ে উঠল রাগে। বড় একটা হুঙ্কার ছেলে নিশাত মেয়েটাকে বলল, কে তুই? কেন তুই আমার আপুর ক্ষতি করলি? কেন তুই আমাদের ক্ষতি করতে চাস? মেয়েটা হাসতে হাসতে আমাকে উত্তরে বলল, দেখ, তোর সাথে আমার কোন শত্রুতা ছিল না, তোকে আমি চিনতাম না, কিন্তু তুই আমার আদিলের দিকে হাত বাড়িয়েছিলি। তোকে আমি সতর্ক করেছিলাম, তুই আমার কথা শুনিসনি, এবার পস্তাবি, তুই খুব পস্তাবি। এই বলে মেয়েটা ফোনটা কেটে দিল। হঠাৎ নিশি মা বলে চিৎকার করে উঠল। নিশাত দ্রুত রুম থেকে বেরিয়ে মায়ের কাছে গেল। গিয়ে দেখল ওর মা অজ্ঞান হয়ে গেছে। নিশাত পানি এনে ওনার নাকে মুখে ছিটাল। কিছুক্ষণ পর উনি চোখ খুলল। উনি নিশাতকে জড়িয়ে ধরে কেঁদে দিল। নিশাত ওর মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা তুমি কেঁদো না প্লিজ, বাবা তো ওখানে আছে, আপুর কিছু হবে না, দেখো। নিশাতের কেমন যেন পাগল পাগল লাগছিল। ও বুঝতে পারছে না কি করবে। কোন উপায় আর দিক দিশা না পেয়ে আমি সাথে সাথে রাহাতকে ফোন দিলা। ফোন দিয়ে রাহাতকে দ্রুত বাসায় আসতে বলল। নিশাত আর নিশি অনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে ওর মাকে রুমে নিয়ে শুয়ে দিল। একটু পরে ওদের বাসায় রাহাত আসলো। রাহাতকে ও সবকিছু বলল। রাহাত হসপিটালে যেতে চাইল। নিশাত রাহাতকে বলল, তুই মা আর নিশির কাছে থাক, আমি হসপিটালে থেকে ঘুরে আসি, বাবা ওখানে একা আছে, বাবা সামলে উঠতে পারবে না। এই বলে ও বাসা থেকে বের হয়ে গেল। বাসা থেকে কিছুদূর যেতেই ওর বাবার ফোন আসলো। ও ফোন রিসিভ করতেই তোর বাবা কেঁদে উঠল। ও প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেলাম। কিছুটা সাহস সঞ্চয় করে নিশা তোর বাবাকে জিজ্ঞেস করল, বাবা তুমি কাঁদছ কেন? আপু ঠিক আছে? ওর বাবা কান্নার জন্য কথাই বলতে পারছিল না। নিশাত এইবার পছন্দ রকমের ভয় পেয়ে গেল। বাবা প্লিজ তুমি আমাকে বলো কি হয়েছে, আপু ঠিক আছে? ওর বাবা ওকে কেঁদে কেঁদে বলল, ওর গায়ে খুব মারাত্মকভাবে এসিড মারা হয়েছিল। ডাক্তার বলল এই এসিডটা হয়তোবা পরিকল্পনা করেই মারা হয়েছে, ওকে মেরে ফেলার জন্য। ওর শরীরের 70% পুড়ে গেছে অ্যাসিডের জন্য। ওকে ডক্টর আইসিইউতে নিয়ে গেছে। ওর বাবার কথাগুলো শুনে যেন নিশাতের মাথায় আকাশ ভেঙে পড়ল। যেই বোনের খুশির জন্য ও নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছিল, সেই ওকে মারতে গিয়ে ওর কলিজার বোনের এত বড় ক্ষতি করে ফেলল। নিশাত ভিতরে ভিতরে ক্রোধে ফেটে পড়ল। সেই মুহূর্তে মনে মনে শপথ নিল, আমি বের করবই কে আমার আপুর এত বড় ক্ষতি করল, কে এত বড় ষড়যন্ত্র করল, আমি কাউকে ছাড়ব না। ওর বাবার সাথে কথা বলে ফোনটা রেখে হসপিটালের উদ্দেশ্যে আবার রওনা হলো। ও অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটছিল। হঠাৎ একটা গাড়ির দ্রুত বেগে ওর দিকে এগিয়ে এলো। ও কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা আমাকে ধাক্কা দিল। গাড়িটার ধাক্কায় ও ছিটকে একটা ওয়ালের সাথে বাড়ি খেয়ে পড়ে গেল। ওর সম্পূর্ণ সেন্স না থাকলেও হালকা হালকা সেন্স ছিল। গাড়ি থেকে দুজন লোক নামলো। একটা লোক আরেকটা লোককে বলছিল, সায়ন ভাই এটা আপনি কি করলেন? আপনার বোন পুতুলের জন্য একই পরিবারের দুইটা মেয়েকে মেরে ফেললেন। নিশাত ওদের কথায় বুঝল ওরা মনে করেছে ও মরে গেছি, তাই ও মরার ভান ধরে পড়ে রইল। সায়ন নামের লোকটা বলল, আমার বোন পুতুলের পথের কাটা হয়ে যে দাঁড়াবে তাকেই আমি শেষ করে দেব। তবে আগে আমাকে একটু শিওর হতে হবে মেয়েটা মারা গেছে কিনা। এই বলে উনি ওর দিকেই এগিয়ে আসছিল। এই ঘটনা দেখে কিছু লোক ছুটে ওই দিকে গেল। তাই তারা আর ওর কাছে আসতে পারেনি, দ্রুত করে গাড়িতে উঠে গাড়িটা নিয়ে চলে গেল। নিশাত অনেক কষ্টে চোখ খুলে গাড়ির পেছনের নাম্বারটা দেখে নাল।
তারপরে ওর চোখের সামনে সব অন্ধকার। চোখ মেলে ও নিজেকে হসপিটালের বেডে স্যালাইন দেয়া অবস্থায় আবিষ্কার করল। মাথায় খুব পরিমাণে ব্যথা ছিল। মাথায় হাত দিয়ে দেখল মাথায় একটা ব্যান্ডেজ করা। পাশে তাকিয়ে দেখল মা বসে আছে। ও মায়ের দিকে আমি তাকিয়ে বলল, মা তুমি এখানে? আপু কেমন আছে? ওর মা নিশাতের কথা শুনে জোরে কেঁদে দিল। ওর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিশাত সঙ্গে সঙ্গে ওর মাকে বলে উঠল, মা কি হয়েছে বলো না, আপু কেমন আছে? উনি নিশাতের দিকে তাকিয়ে ওর মাথায় হাত দিয়ে বলল, মা রে নীলিমা আর নেই রে। নেই মানে আপু কোথায় গেছে? উনি ডুকরে কেঁদে উঠে বললেন, নীলিমা গতকালকে মারা গেছে। নীলিমা 3 দিন পর্যন্ত আইসিইউতে ছিল। 3 দিন আইসিইউতে জীবন মরণের সাথে যুদ্ধ করে মেয়েটা আমার মৃত্যুর হেরে গেছে যে মা। নিশাত কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল। ওর বেয়ে অশ্রু ঝরো পড়ছে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে নিয়ে ওর মাকে জিজ্ঞেস করল, মা আপু মারা গেছে গতকালকে, তোমরা আমাকে আজকে জানাচ্ছ? আমি আপুকে দেখতে যাব, আমাকে নিয়ে চলো আপুর কাছে। কিন্তু নিশাত কিছুতেই মাথা তুলতে পারছিল না। মাথায় প্রচণ্ড রকমের যন্ত্রণা হচ্ছিল। ওর চেঁচামেচি শুনে ওর রুমে নার্স এলো। এসে ওকে ধমক মেরে বলল, আপনি এক পাও কেবিন থেকে কোথাও যাবেন না। আপনি 2 দিন পর্যন্ত আইসিইউতে ভর্তি ছিলেন। 2 দিন পর্যন্ত আমাদের নাওয়া খাওয়া ঘুম হারাম হয়ে গিয়েছিল আপনার পিছনে দৌড়াতে দৌড়াতে। আপনি এক পাও কেবিন থেকে কোথাও যাবেন না। আপনার এক ভাই কেবিনের বাহিরে আছে, ওনাকে আমি ডেকে দিচ্ছি। বলে নার্স কেবিন থেকে চলে গেল। নিশাত নার্সের কথা শুনে অবাক হয়ে গেল আর মনে মনে ভাবল, আমি 2 দিন পর্যন্ত অজ্ঞান ছিলাম, কিন্তু কেন? নিশাত ওর মায়ের দিকে তাকিয়ে বলল, মা নার্স কি বলল আমি তো কিছুই বুঝতে পারছি না। নিশাতের মা কিছু বলছে না, আঁচলের মুখ লুকিয়ে কেঁদেই যাচ্ছে। একটু পর কেবিনে রাহাত ঢুকল। ঢুকে ওকে বলল, কিরে নিশাত, এখন কেমন আছিস তুই? অ্যাক্সিডেন্ট কি করে করলি? ও রাহাতকে বলল, আমার তো তেমন কিছু মনে নেই, শুধু এতটুকু মনে আছে আমাকে একটা গাড়ি ধাক্কা দিয়েছিল। আমি ধাক্কা খেয়ে ওয়ালের সাথে ছিটকে পড়ে গিয়েছিলাম। তারপর আমি চোখ মেলে নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। হসপিটাল থেকে আঙ্কেল আমাকে ফোন দিয়েছিল, তোকে নাকি ফোনে পাচ্ছে না। তাই আমি তোকে খুঁজতে বের হয়েছিলাম। খুঁজতে খুঁজতে গিয়ে দেখি এক জায়গায় কিছু লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম ওখানে কি হয়েছে। একজন বলল একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, মনে হয় বাঁচবে না। আমি কি মনে করে জানো ওই দিকে গেলাম দেখতে আসলে কি হয়েছে। গিয়ে দেখি তুই পড়ে আছিস। দ্রুত করে তোকে আমি ওই হসপিটালে নিয়ে গেলাম যেখানে নীলিমা আপু ভর্তি ছিল। ডাক্তাররা তোকে দেখে বলেছিল তোর অবস্থা অনেক আশঙ্কাজনক, তাই তোকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে গিয়েছিল। এরপর তোর অবস্থার উন্নতি না দেখে তোকে আইসিইউতে শিফট করেছে। তারপর গতকালকে নীলিমা আপু মারা গেল। আঙ্কেল আর তোদের কয়েকজন আত্মীয় স্বজন মিলে আপুর লাশ নিয়ে গেছে। সমস্ত কার্যক্রম শেষ করে নীলিমা অপুর লাশ দাফন করবে। নিশাত আপু বলে চিৎকার দিয়ে কেঁদে উঠল। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলল, আপুরে আমি তোকে বাঁচাতে পারলাম না, আমাকে মাফ করে দিস। নিশাতের চোখগুলো প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। বুকের ভেতর যেন হিংস্রতার এক পাহাড় জেগে উঠল। নিশাত হসপিটালের বেডে বসে বসেই মনে মনে শপথ করল, যারা আমাদের 2 বোনের কাছ থেকে আমাদের বোনকে কেড়ে নিয়েছে, আমার বাবা মায়ের কাছ থেকে তাদের আদরের মেয়েকে কেড়ে নিয়েছে, তাদেরকে কাউকে আমি ছাড়ব না। নিশাত ওর মায়ের চোখের পানি মুছিয়ে দিয়ে তার হাত ধরে বলল, মা গো তুমি কেঁদো না, এখন থেকে আমিই তোমার নীলিমা, আমিই তোমার নিশাত। নিশাত কয়েকদিন পর একটু সুস্থ হয়ে হসপিটাল থেকে বাসায় আসল। বাসায় ঢুকতেই বুকটার ভিতরে হাহাকার করে উঠল। ওর মা কাঁদতে লাগল। বাবা ও কান্না থামিয়ে রাখতে পারল না। নিশাত ওর বাবা আর মাকে বুঝিয়ে নিশিকে দিয়ে রুমে পাঠিয়ে দিল। নিশাত ও কান্না থামিয়ে রাখতে পারল না। ও কিছুতেই মেনে নিতে পারছিল না কোনোদিন ওর ফুলের মতো বোনটা ওদের মাঝে আর ফিরবে না। ওকে আর নিশিকে বোন আমার বলে ডাকবে না। এটা ও কিছুতেই মেনে নিতে পারছিল না। ও দৌড়ে নীলিমার রুমে গেল। জোরে জোরে কতক্ষণ কাঁদল। কত স্মৃতি জড়িয়ে আছে এই রুমে। ও মনে মনে ভাবছে,
এই রুম যতদিন খোলা থাকবে আপুর স্মৃতিগুলো সবাইকে কষ্ট দেবে। তাই একটা তালা এনে নীলিমার রুমটাকে তালা বন্ধ করে দিল। বাসার পরিবেশ আস্তে আস্তে একটু স্বাভাবিক হল। নিশাত ওর বাবা আর মাকে আমি অনেক কষ্টে কিছুটা স্বাভাবিক করল। নিশাত ও এখন অনেকটা সুস্থ। এবার নিশাতকে ওর বোনের খুনিকে ধরার মিশনে নামতে হবে। নীলিমার রুমে তালা মেরে নিশাত নিজের রুমে চলে গেল। কষ্টের নিশাতের বুকটা ফেটে যাচ্ছে। সেই ছোটবেলা থেকে ওর বোনের মৃত্যুর আগ পর্যন্ত কত স্মৃতি জড়িয়ে আছে ওর বোনকে নিয়ে। ওর ভিতরটা হু হু করে কেঁদে উঠল। ওর বাবা মা নীলিমাকে হারানোর শোক কোনোদিন ভুলতে পারবে না। ওর বাবা ক্ষণিকের জন্য ভুলে থাকতে পারলেও ওর মা কখনো ভুলতে পারবে না। কারণ ও মায়ের কাছে শুনেছিল মায়ের বিয়ের অনেক বছর পর নীলিমা হয়েছিল। তাই নীলিমা ওর বাবা মায়ের অনেক আদরের ছিল। নিশাত কথাগুলো ভাবছিল আর ওর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল। হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। ফোনের দিকে খেয়াল না করেই অন্যমনস্কভাবে ফোনটা রিসিভ করল। রিসিভ করতেই আদিলের গলা পেয়ে চমকে উঠল নিশাত। ফোনের দিকে তাকিয়ে দেখল আদিলের নাম্বার। ফোনটা কাটতে যেও কাটতে পারল না। আদিল অনেকটা ব্যাকুল কণ্ঠে বলে উঠল, প্রিয়সী, কি হয়েছে তোমার? তুমি আমার সাথে কেন কথা বলছো না, কেন যোগাযোগ করছো না? আদিলের এই কথা শুনে নিশাত মনে মনে ভাবল, তাহলে কি ওর রাহাতের সাথে কথা হয়নি, নাকি রাহাত ওকে আমার কথাটা বলেনি? নিশাত কিছুক্ষণ চুপ থেকে বলল, আসলে আমি কয়দিন খুব ব্যস্ত ছিলাম। আদিল নিশাতের সাথে আরও কিছুক্ষণ কথা বলল। ও শুধু কথা বলে যাচ্ছে আর নিশাত শুধু শুনে যাচ্ছে। কথা বলার এক পর্যায়ে ওর বড় বোনের গায়ে হলুদে আবার ওকে দাওয়াত দিল। নিশাত বলল, আমি যেতে পারবো না, এই বলেই ওকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা রেখে দিল। আর সাথে সাথেই ফোনটা সুইচ অফ করে দিল। যার জন্য ও ওর ভালোবাসাকে উৎসর্গ করেছিল, ওর সেই বোন এই পৃথিবীতে নেই। আর যার সাথে ওর বোনের বিয়ে ঠিক হয়েছিল, ও কি করে আবার তার সাথেই কথা বলবে আর সম্পর্ক রাখবে? ওর বাবা মায়ে বিষয়টা জানতে পারলে আরও অনেক বেশি কষ্ট পাবে। নিশাতের নীলিমার কথা খুব মনে পড়ছিল, তাই ছাদে আনমনা হয়ে দাঁড়িয়েছিল। নীলিমার সাথে কাটানো স্মৃতিগুলো খুব মনে পড়ছিল ওর। একটু পরে ওর ছোট বোন নিশি এসে বলল, আপু, বাবার এক বন্ধু এসেছে, বাবা তোকে নিচে ডাকছে, দ্রুত আয়। বাবার বন্ধু এসেছে কথাটা শুনে আমি কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে রইলাম। কারণ বাবার বন্ধু মানে আদিলের বাবা। নিচে যেতে ইচ্ছে করছিল না নিশি আবার ওর তাগাদা দিল নিচে যাবার জন্য। তাই নিশাত বাধ্য হয়ে নিচে গেল। ডাইনিং এ গিয়ে দেখল বাবা মা আর বাবার বন্ধু সোফায় বসে কথা বলছে। ওর মা বারবার আঁচল দিয়ে চোখ মুছছিল। বাবা মনমরা হয়ে বসে আছে। ও বুঝতে পারল বাবা নীলিমা আপুর কথা বলছিল ওনাকে। নিশাত ওখানে গিয়ে উনাকে সালাম দিল। জিজ্ঞেস করল, কেমন আছেন? উনি আমার সালামের উত্তর নিয়ে বললেন, ভালো আছি মা। কথার এক পর্যায়ে উনি বললেন, তোমাকে সেই ছোটবেলায় দেখেছিলাম আর দেখিনি। বড় হবার পর এই প্রথম দেখলাম তোমাকে। উনি নিশাতকে ওনার পাশে বসতে বলল। ওর সম্পর্কে কিছু কথা জিজ্ঞেস করল। নিশাত উত্তর দিল। হঠাৎ ওনার ফোনটা বেজে উঠল। উনি ফোন ধরেই বললেন, ফোনটা ধরেই বললেন, সায়ন বাবা বলো। সায়ন এই নামটা শুনে নিশাত চমকে উঠল। উনি ফোন রাখার আগে বললেন, তাহলে পুতুল কেউ নিয়ে এসো। সায়ন আর পুতুল এই দুইটার নাম শুনে নিশাত পুনরায় চমকে উঠল। সায়ন আর পুতুল এই দুটো নাম যেন কোথাও শুনেছে ও, কিন্তু কিছুতেই মনে করতে পারছে না। অনেকক্ষণ ভাবল, কিন্তু কিছুতেই ওর মনে আসছিল না এই দুটো নাম ও কোথায় শুনেছে। হঠাৎ উনি নিশাতকে বলল, মা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো তো। নিশাত উনার জন্য পানি আনতে ভিতরে গেল। পানি নিয়ে এসে শুনতে পেল ওর মা ওর বাবার বন্ধুকে বলছিল, ভাই সাহেব, আমার খুব ইচ্ছা ছিল আমাদের বড় মেয়ে নীলিমাকে আপনাদের বাড়িতে বউ করে পাঠানোর। কিন্তু আসলে মানুষের সব ইচ্ছা আল্লাহ পূরণ করে না। তাই আমরা অকালে আমাদের বড় মেয়েকে হারালাম। আমাদের মেয়েটা আপনাদের ঘরে গেলে বউ হয়ে নয়, আপনাদের মেয়ে হয়ে থাকতো, এটা আমি জানি। এই বলে নিশাতের আত্মা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল আর আঁচলে চোখ মুছতে লাগল। উনি বলে উঠল, আমার একটা কথা ছিল। নিশাতের বাবা ওনাকে বলল, হ্যাঁ, কি বলবি বল।
দেখ, এই পৃথিবীতে সবার চাওয়া তো আর পূরণ হয় না, কিছু কিছু চাওয়া অপূর্ণই রয়ে যায়। নীলিমার জন্য আমারও অনেক কষ্ট লাগছে। নীলিমাকে আমি অনেক স্নেহ করতাম, মনে প্রাণে ওকে আদিলের বউ করে নেয়ার জন্য আমি চেয়েছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। উনি নিশাতের বাবার হাত ধরে বলল, আতিক, তোর কাছে একটা জিনিস চাইব, দিবি আমাকে? আমার আর তোকে দেয়ার মতো কি আছে বল, তারপরও চেষ্টা করব, বল তুই কি চাস? আতিক, তোর মেয়ে নিশাতকে আমায় দিবি। আদিলের বউ করে নিয়ে যেতে চাই আমি নিশাতকে। প্লিজ ভাই, তুই আমাকে না করিস না বন্ধু। কথাটা শুনে নিশাতের মাথায় যেন বাজ পড়ল। যেই বোর জন্য ওর ভালোবাসাকে দূরে সরিয়ে দিয়েছিল, আবার সেই বোনের জন্যই ওর ভালোবাসার আবার কাছেই আবার ফিরে আসছে। এ কেমন নিয়তি! সাত মনে মনে আওড়াল, না না, এটা আমি পারব না। কারণ রাহাত আদিলকে বলেছে আবার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে, এটা আর সম্ভব না। নিশাত খেয়াল করলা, ওর বাবা তার বন্ধু সিরাজের কথার উত্তরে কিছু বলল না, চুপ করে রইল। সিরাজ আবার আতিককে বলল, কিরে আতিক, কিছু বলছিস না যে? আতিক কিছুক্ষণ ভেবে বলল, আমাকে একটু সময় দে, আমি ভেবে তোকে জানাব। নিশাত পানির গ্লাসটা নিয়ে সিরাজ সাহেবের কাছে এগিয়ে দিল। উনার ফোনে আবার একটা ফোন আসল। উনি ফোন রিসিভ করে বলল, সায়ন, তুমি পুতুলকে নিয়ে বাসায় যাও, আমি আসছি। আবার এই সায়ন আর পুতুল নামটা শুনে ওর বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। কোথায় শুনেছে এই দুটো নাম কিছুতেই মনে করতে পারছে না নিশাত। নিশাত আর থাকতে না পেরে সিরাজ সাহেবকে জিজ্ঞেস করল, আঙ্কেল, সায়ন আর পুতুলকে? সিরাজ সাহেব একটু হেসে বললেন, সায়ন আর পুতুল মায়া আপুর বড় ভাসুর আর ননদ। মায়ার জন্য ওরা কিছু কেনাকাটা করবে, তাই আমাকে বারবার যেতে বলছে। উনি আর কিছুক্ষণ কথাবার্তা বলে বাসার দিকে রওনা দিলেন। উনি বাসা থেকে চলে যাবার পর নিশাত নিজের রুমে এসে সায়ন আর পুতুল এই নামগুলো কোথায় শুনেছে ভাবতে লাগল, কিন্তু কিছুতেই ওর মনে পড়ছিল না এই নামটা আমি কোথায় শুনেছে। এর মধ্যে ওর মা ওর রুমে এলো, এসে বলল, কিরে নিশাত, কি করছিস? তুই কি ফ্রি আছিস? তোর সাথে একটু কথা ছিল। নিশাত তার ভাবনার জগৎ থেকে নিজেকে বের করে বলল, হ্যাঁ মা, বলো। ওর মা ওকে সিরাজ সাহেবের কথাগুলোই বলল। নিশাত চুপ করে রইল, ওর মায়ের কথার কোন উত্তর দিল না। ওরমানির সাথে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমাদের খুব ইচ্ছা ছিল নীলিমাকে ওই বাড়ির বউ করে পাঠানোর, কিন্তু সেই ইচ্ছা আমার পূরণ হল না। এই বলে ওর মা আবার কেঁদে দিল। ও মায়ের হাতটা ধরে বলল, মা, তুমি কেঁদো না, আমি তো বলেছি মা, এখন থেকে আমি তোমার নীলিমা আর আমি তোমার নিশাত। ওর মায়ের কান্না দেখে নিশাত ও চোখের পানি ধরে রাখতে পারলাম না। ওর মা ওর চোখের পানি মুছে দিয়ে বলল, নিশাত মা, তুই কাঁদিস না, তোর কয়দিন আগে খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনও তোর সেই ঘাটা শুকায়নি, তোর মাথায় চাপ পড়বে মা, কাঁদিস না। এই বলে ওর মা রুম থেকে চলে গেল। মা অ্যাক্সিডেন্টের কথা বলতেই ওর মনে পড়ল এই নাম দুটো ও কোথায় শুনেছিল। তার মানে সায়ন আর পুতুল ওদের আত্মীয় হয়। সায়ন নামের লোকটা ওকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিল, তখন ওইখানে অন্য আর একজন লোকের মুখে পুতুলের কথা শুনেছিল। তার মানে ওরা দুইজন ভাই বোন। ওর বোনের হত্যাকারীর ওরাই। এবার খুঁজে বের করতে হবে ওই মেয়েটাকে, যে ওকে হুমকি দিয়েছে, ওর বোনের মৃত্যুর জন্য দায়ী। পরক্ষণেই মনে পড়ল, ওই মেয়েটার ফোন নাম্বার তো ওর কাছেই আছে। ওই নাম্বারের কল লিস্ট বের করলেই সব তথ্য পাওয়া যাবে। কিন্তু কিভাবে বের করব? পরে ওর বোনের বান্ধবী রূপা আপুর কথা মনে পড়ল। ওর এক ফ্রেন্ডের ফোন হারিয়ে গিয়েছিল, তখন ওর বোনের বান্ধবী রূপা আপুর এক আত্মীয়ের মাধ্যমে ওর ফ্রেন্ডের ফোন খুঁজে দিয়েছিল। তাহলে রূপা আপু অবশ্যই আমাকে হেল্প করতে পারবে। সঙ্গে সঙ্গে ও রূপকে ফোন দিলা। ফোন দিয়ে রূপাকে বলল, রূপা আপু, আপনাকে আমি একটা নাম্বার দেব, এই নাম্বার কল লিস্টটা, নাম্বারটা ইনফরমেশন আমাকে একটু বের করে দিতে হবে প্লিজ। রূপা বলল, নাম্বারটার কল লিস্ট আর ইনফরমেশন খুঁজে পেলে তোমার ফোনে পাঠিয়ে দেব। ও রূপাকে নাম্বারটা দিল। তারপর ও রাহাতকে ফোন দিল। রাহাতকে ফোন দিয়ে ওর অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত সব কথা ও রাহাতকে বলল। আর বলল,
এই সায়ন আর পুতুল এদের কিছু ইনফরমেশন আমাকে জোগাড় করে দিবি। সায়ন বলল, আজকে বিকাল বা সন্ধ্যার মধ্যে ও তোকে জানাবো। মনে মনে ওর একটু শান্তি লাগছে, হয়তোবা ওর বোনের মৃত্যুর রহস্যটা কিছুটা হলে ও পেল। ওর আর অপেক্ষার অবসান শেষ হচ্ছিল না। রূপা এখনো পর্যন্ত ওকে কিছু পাঠালো না, তবে কি রূপা কিছুই জানতে পারেনি ওই নাম্বারটার সম্বন্ধে? রাহাত ওকে কিছু জানালো না, তাহলে কি রাহাত ও কিছু জানতে পারেনি? হঠাৎ ওর ফোনে একটা নোটিফিকেশন আসলো। দেখল রূপার নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। সাথে সাথে ও মেসেজটা ওপেন করল। মেসেজটা দেখে ও হতভম্ব হয়ে গেল। ও দেখল নিশাত মেসেজটা ওপেন করে দেখল সিমটা সায়ন নামের ওই লোকটার নামে রেজিস্ট্রেশন করা। তাহলে কি সায়নের সিম দিয়েই ওকে হুমকি দেয়া হতো? এর মধ্যেই রাহাতের ফোন এলো। নিশাত রাহাতের ফোন ধরতেই রাহাত ওকে সায়ন আর পুতুলের ব্যাপারে কিছু ইনফরমেশন দিল। আর পুতুলের নাম্বারটা দিল আর বলল, তুই পুতুলের সাথে একবার কথা বলে দেখ, ওর কণ্ঠটা তোর পরিচিত মনে হয় কিনা, যেহেতু এখানে পুতুলের নামটাও জড়িয়ে আছে। নিশাত সাথে সাথেই রাহাতের ফোনটা কেটে দিয়ে পুতুলের নাম্বারে ওর অন্য একটা সিম দিয়ে ফোন দিল। কয়েকবার ফোন দিল কিন্তু পুতুল ওর ফোনটা রিসিভ করল না। নিশাত আনমনে ভাবছে মনে মনে, তীরে এসে তরি ডুবে যাবে। না না, আমাকে মাঝপথে থেমে গেলে চলবে না। তারপর আবার ও পুতুলের নাম্বারে ফোন দিল। কয়েকবার রিং বাজতেই ফোনটা রিসিভ করল। ফোন ধরে বলল, হ্যালো, কে বলছেন? কণ্ঠটা চিনতে ওর একটু ভুল হল না। এটা ওই মেয়েটার কণ্ঠ যে ওকে হুমকি দিত ফোনে। নিশাতের ইচ্ছে করছিল ওর কাছে যে এসিড দিয়ে ওর পুরো শরীরটা ঝলসে দিতে, যেভাবে ও নিশাতের বড় বোন নীলিমার শরীরটাকে ঝলসে দিয়েছিল এসিড দিয়ে, ঠিক সেইভাবে। ও কোন কথা না বলে ফোনটা কেটে দিল। তারপর মেয়েটাকে একটা টেক্সট করল, আমি কে তা তুই খুব তাড়াতাড়ি জানতে পারবি, প্রস্তুত থাকিস। ওয়েট অ্যান্ড ওয়াচ। মেসেজটা পাঠিয়ে সিমটা খুলে ভেঙে ফেলল, যাতে করে ও কখনো ওর নাগাল বা নাম নিশানা কোনোটাই খুঁজে না পায়। তারপর নিশাত রুমে বসে ঘটনাগুলো একটার পর একটা মিলাতে লাগল। সর্বশেষে ও সূত্রটা পেয়ে গেল। এই পুতুল আদিলকে পছন্দ করে প্লাস ভালোবাসে। ওর সাথে আদিলের সম্পর্ক সেটা পুতুল জানতে পেরেছিল। তারপর ওর বড় ভাইকে বলেছে। তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত ওর বড় ভাই ওকে সাহায্য করেছে। তা না হলে একা একটা মেয়ের পক্ষে এত কিছু করা কখনোই সম্ভব ছিল না। কথাগুলো ভাবতেই রাগে আর কষ্টে ওর চোখ দিয়ে পানি পড়ছিল। আরও মনে মনে সিদ্ধান্ত নিল জীবনে প্রচণ্ড রকমের একটা রিস্ক নেবে। এই ভেবেই ও ওদের বাবা মায়ের রুমে চলে গেল। বাবা মায়ের রুমে গিয়ে দেখল ওদের মা কাঁদছে। বাবা পাশে বসে মাকে থামানোর চেষ্টা করছে। বাবা আর মায়ের এই পরিস্থিতি দেখে মনে মনে শপথ করল, যারা আমাদের পরিবারের সুখ কেড়ে নিয়েছে, আমাদের পরিবারের হাসি খুশিকে কান্নায় পরিণত করেছে, যাদের জন্য আমার মায়ের চোখ থেকে অবিরত পানি ঝরছে, তাদের কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। তাদের মুখোশ টেনে আমি খুলবই। আমার মায়ের প্রতিটা চোখের পানির দাম তাদেরকে দিতে হবে। নিশাত গুটি গুটি পায়ে মায়ের কাছে যেয়ে বসল। মাকে জড়িয়ে ধরে বলল, মাগো, তুমি আর কেঁদো না। আমি জানি মা, তুমি আপুকে কোনোদিন ভুলতে পারবে না। এখন থেকে না হয় তুমি আমার মধ্যেই নীলিমা আপুকে খুঁজে নিও। তারপর ওর মায়ের চোখের পানি মুছে দিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা মা, বাবা, তোমরা কি চাও না আপুর সাথে কেন হঠাৎ এমনটা হলো এই রহস্যটা জানতে? আপুর সাথে বা আমাদের কারো সাথে তো কারো কোন শত্রুতা ছিল না। তোমরা কি চাও না যে পরিকল্পিতভাবে এই কাজটা করেছে সে শাস্তি পাক? সঙ্গে সঙ্গে ওর বাবা বলে উঠল, আমি যদি একবার ওই খুনিটাকে আমার সামনে পেতাম, ওকে আমি ফাঁসির কাঠগড়া পর্যন্ত নিয়ে যেতাম। আমিও ঠিক তাই চাই আর মাও তাই চাই, আমি জানি। ওর মা নিশাতের দিকে তাকিয়ে বলল, কি হবে এসব করে? আমার মেয়েটাকে তো আমি আর ফিরে পাবো না কোনোদিন। মা, আপুকে হয়তো আমরা আর কোনোদিন ফিরে পাবো না, কিন্তু আপুর খুনি তো শাস্তি পাবে, এটাই আমাদের কাছে সবথেকে বড় পাওয়া। তুই কি করে জানবি কে সে? তোর বাবা তো থানায় গিয়েছিল একটা কেস করতে, কিন্তু তোর বাবা সন্দেহভাজন কারো নাম বলতে পারেনি, তাই পুলিশ কোন কেস নেয়নি, কি করে নেবে? সন্দেহভাজন কারো নাম বলতে না পারলে কার বিরুদ্ধে কেস করবে? নিশাতের বুকে যেন পাহাড় সমান প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে।
ওর ইচ্ছে করছিল এই মুহূর্তে পুতুলকে যেয়ে শেষ করে দিতে, কিন্তু সেটাও করতে পারছে না। নিজেকে অনেকটা সংযুক্ত করে সামলিয়ে নিয়ে বাবা আর মায়ের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোমরা কি আমাকে ভরসা করো, বিশ্বাস করো? ওর বাবা নিশাতের দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, নীলিমাকে হারিয়ে আমরা অনেকটা নিঃস্ব হয়ে গেছি। এখন তুই আর নিশি আমাদের বেঁচে থাকার অবলম্বন, তোকে বিশ্বাস করব না, ভরসা করব না তো আর কাকে করব? নিশাদ ওর বাবা আর মায়ের দুটো হাত নিজের হাতের মুষ্টিবদ্ধে নিয়ে বলল, ঠিক আছে বাবা, শুনো, আগামীকালকে তুমি আঙ্কেলকে আমাদের বাসায় আসতে বলো। তারপর বাকিটা আমি আঙ্কেলের সামনেই বলবো। তোমরা শুধু আমাকে পাশে থেকে সবসময় আগলে রাখবে আর সাপোর্ট করে যাবে, এছাড়া তোমাদের কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। নিঃস্বার্থ ওর বাবা আর মায়ের চোখের আড়ালে চোখের কোণে জমে থাকা অশ্রু ধরাটা মুছে নিল। ওর এখন কানলে বা দুর্বল হয়ে পড়লে চলবে না। ওর বোন অনেক কষ্ট পেয়ে মারা গেছে। যে বোন ছিল ওর সুখ দুঃখের সঙ্গী, যে বোনের জন্য ও নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছিল, আজ সেই বোন পৃথিবীর মায়া কাটিয়ে ওর বাবা মায়ের আর ওদের দুই বোনের বুক খালি করে চলে গেছে। ওর বোনটা তো কোন দোষ করেনি। যদি কোন দোষ করে থাকে তাহলে হয়তো নিষাদ করেছে। না, এটাকে দোষ বললেও ভুল হবে, কারণ ভালোবাসা কখনো জোর করে হয় না। ভালোবাসা হলো পবিত্র, এটা হলো দুটা মনের বন্ধন। আর সেই ভালোবাসা পাওয়ার লোভে পুতুল আর পুতুলের ভাই সায়ন পৃথিবীর জঘন্যতম কাজটা করেছে। ওর নিষ্পাপ আর সরল বোনটাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। এর শাস্তি ওদেরকে পেতেই হবে। যে আগুন আমার বুকে জ্বলছে আর যে কষ্ট আমার বাবা আর মায়ের বুকে চেপে আছে, সেই আগুনে ওদেরকে চালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, এটাই নিশাতের প্রতিজ্ঞা। পরের দিন নিশাতের বাবার বন্ধু ওদের বাসায় আসলো। ওনাকে নিশাত বলল, আঙ্কেল, মা আমাকে আপনার কথাটা সব বলেছে। আঙ্কেল, আমি রাজি। ওনাকে দেখে নিশাত বুঝতে পারল উনি অনেক খুশি হয়েছে। উনি অত্যন্ত খুশি হয়ে বললেন, সত্যি মা, তুমি সত্যি বলছ? হ্যাঁ আঙ্কেল, আমি সত্যি বলছি। এমনকি আমার বাবা মাও রাজি। কিন্তু আঙ্কেল, আমার একটা কথা ছিল। হ্যাঁ মা, বলো, কি কথা? আঙ্কেল, আপনাদের বাসার সবাই কি এই ঘটনাটা জানে? না, আসলে গতকালকে কেনাকাটা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তো তাই কাউকে বলা হয়ে ওঠেনি। আজকে বাসায় যেয়ে সবাইকে কথাটা বলবো। না আঙ্কেল, প্লিজ। আপনি বাসায় আন্টিকে, আপুকে বা আপনার ছেলেকে কিছু জানাবেন না এই বিষয়ে যে নীলিমা আপু মারা গেছে আর নীলিমা আপুর জায়গায় আমি আপনাদের বাড়ির বউ হয়ে যাব। 15 নিশাতের দিকে অবাক চাহনি নিয়ে তাকিয়ে আছে। ওনার মুখ দেখে বুঝলাম নিশাত বুঝতে পারল ওর কথার মানেটা উনি বুঝতে পারেননি। আঙ্কেল, আমি বিশ্বাস করি আপনি অবশ্যই আমাকে আপনার মেয়ের মতো করেই স্নেহ করেন। অবশ্যই মা, তোমার মতো এমন একটা লক্ষ্মী মেয়েকে স্নেহ না করে কি থাকা যায় বলো? তাহলে আঙ্কেল, আমি কিছু কথা বলি, একটু শুনুন। হ্যাঁ মা, বল। আঙ্কেল, আমার বোনের মৃত্যুটা একটা রহস্য। আমি চাই এই রহস্যের ভেদ করতে। আর আমি এখন চাইনি বিয়ে করতে। আমি বাবা মায়ের কোন কথা কোনোদিন ফেলিনি। বাবা মায়ের কথার অবাধ্যও হয়নি। তাই আমি বাবা মার এই কথাটাও ফেলতে পারিনি। আর আমি আপুকে প্রচণ্ড রকমের ভালোবাসতাম। আপুর যেই পরিবারে বউ হয়ে যাওয়ার কথা ছিল, সেই পরিবারে আমি এখন বউ হয়ে যাব। হয়তোবা আমার আপুর আত্মা খুশি হবে, শান্তি পাবে, এই জন্যই আমার এই সিদ্ধান্ত নেয়া। আঙ্কেল, আমার আপুর মৃত্যুর রহস্যটা বের করার জন্য আপনার সাহায্য আমার খুব দরকার। নিশাত, আমি তোমার কথা ঠিক আমি বুঝতে পারছি না। আঙ্কেল, আমি আপনার বাড়ির বউ হয়ে যাব, কিন্তু নিশাত হয়ে নয়, নীলিমা হয়ে। নিশাতের মুখে এমন কথা শুনে উনি তাজ্জব বনে গেলেন। অনেকটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, মানে? হ্যাঁ, সবাই জানবে আমি নীলিমা, শুধু আপনি আর আমি জানবো আমি নিশাত। আচ্ছা নিশাত মা, তুমি আমাকে একটু ভালো করে বুঝিয়ে বলতো তুমি আসলে কি বলতে চাইছো? আসলে আমি আঙ্কেল আপনাদের বাড়িতে নীলিমা হয়েই ঢুকতে চাই আর নীলিমা হয়ে ততদিন থাকতে চাই যতদিন আমার বোনের মৃত্যুর রহস্য না উদ্ঘাটন হচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব হবে? তোমার আন্টি তো নীলিমাকে দেখেছিল, আর মায়াকে ওর ছবি দেখিয়েছিলাম। না দেখলে না হয় একটা কথা ছিল। তোমার আন্টি আর মায়া তোমাকে দেখেই তো চিনতে পারবে আর আমাকে প্রশ্ন করবে যে তুমি নীলিমা নাও অন্য কেউ। তুমি কেন নীলিমার জায়গায় আমার ছেলের বউ হয়ে এলে?
আর আমাদের বাড়িতে তুমি নিশাত না হয়ে নীলিমা হয়ে কেন থাকতে চাও? আঙ্কেল, আমি আপনাকে সবটাই বলবো, শুধু আমাকে একটু সময় দিন প্লিজ আঙ্কেল। আঙ্কেল, আমি আপনাদের বাড়িতে বিয়ে হয়ে যাওয়া থেকে শুরু করে আপুর হত্যার রহস্য বের না করা পর্যন্ত আমি ঘোমটা দিয়ে থাকব। আমার ঘোমটা যেন কোনভাবেই কেউ যেন তুলে আমার মুখ দেখতে না পারে, সেজন্য আপনি আমাকে সর্বদা সাপোর্ট করে যাবেন। আমাকে সাহায্য করবেন আঙ্কেল প্লিজ, আপনার কাছে এটাই আমার চাওয়া। আমি জানি অনেকেই চেষ্টা করবে নতুন বউয়ের মুখ দেখার জন্য, আর আমি এটাও জানি আপনি যদি আমাকে সাপোর্ট করেন কেউ আর কিছু বলতে পারবে না। উনি কিছুক্ষণ চুপ রইলেন, অনেক ভাবনা চিন্তা করে বললেন, নীলিমাকে আমি অনেক স্নেহ করতাম, এখনও ওকে আমি অনেক স্নেহ করি। নীলিমার কথা ভাবলে আমারও খুব কষ্ট হয়। তাই আমি তোমাকে আমার তরফ থেকে যতটুকু সম্ভব সবটুকু প্রোটেকশন আর সাপোর্ট পুরাটাই আমি তোমাকে দেব। কারণ ওই বাড়িতে তুমি আমার বউ মা হয়ে নয়, তুমি আমার মেয়ে হয়ে যাবে। আর বাবা হয়ে মেয়েকে সাহায্য করার জন্য আমার যা যা করতে হয় আমি সবটাই করব। আমিও চাই নীলিমার মতো এমন একটা ভালো মেয়ে কিভাবে অকালে এইভাবে দুনিয়া থেকে চলে গেল। কার এত ক্ষোভ এত আক্রোশ ছিল নীলিমার উপর? আমিও জানতে চাই সে কে। ওর খুনের রহস্যটা আমিও জানতে চাই। উনার কথা শুনে নিশাত মনে মনে ভাবল, কি করে জানবেন আঙ্কেল, কারণ সরিষার ভেতরেই যে ভূত লুকিয়ে আছে, আর আমি সেই ভূতটাকেই টেনে বের করব। নিশাত সবার চোখের আড়ালে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, কষ্টের আর যন্ত্রণায় চোখের কোণটা ভিজে উঠল। অতঃপর নিজ মনে আওড়াল, আমার বোনের আর বাবা মায়ের হাসির জন্য আমার ভালোবাসাকে বিসর্জন দিয়েছিলাম, আবার সেই বোনের জন্য আর বাবা মায়ের হাসির জন্য আমি আবার আমার ভালোবাসার কাছেই ফিরে যাচ্ছি। এ কেমন নিয়তি আমার আমি নিজেও জানি না, কিন্তু শুধুমাত্র সায়নের জন্য আমাকে এখন আদিলের কাছ থেকে দূরে থাকতে হবে। উনি নিশাতের বাবা আর মায়ের সাথে কথাবার্তা মোটামুটি পাকা করে চলে গেলেন। উনি চায় আদিলের বড় বোনের বিয়ে হয়ে যাবার পরপরই যত দ্রুত সম্ভব নিশাত আর আদিলের বিয়ের কার্যক্রম শেষ করবে। দেখতে দেখতে মায়া বিয়ে শেষ হয়ে গেল। মায়ার বিয়েতে ওরা কেউ যেতে পারল না। এর মাঝে হঠাৎ কয়েকদিন পর বাবার বন্ধু বাবাকে ফোন দিয়ে বলল, বন্ধু কোন এক অজানা কারণে মায়ার ননদ আত্মহত্যা করেছে। তাই আমরা লাশ নিয়ে গ্রামে যাচ্ছি দাফন করার জন্য। আদিলের মায়ের শরীর ভালো না, তাই আদিল আর ওর মা এখানেই থাকবে। শুধু আমি যাব ওদের সাথে। নিশাত ওর বাবার কাছ থেকে এই কথাটা শোনার পর ও যেন হিসাবটা মিলাতে পারছিল না। এর মধ্যে রাহাত ওকে ফোন দিয়ে বলল, তুই কি কোন খবর শুনেছিস? কি খবর? পুতুল সুইসাইড করেছে জানিস? নিশাত মনের ভেতর অনেকটা ঘৃণা নিয়ে বলল, হ্যাঁ আমি বাবার কাছ থেকে শুনেছি। আদিলের বাবা ফোন দিয়ে বাবাকে বলেছে। তা ঠিক আছে, কিন্তু কেন সুইসাইড করেছে সেটা কি জানিস? না জানি না। তোর জন্য? নিশাত কিছুটা অবাক হয়ে বলল, আমার জন্য মানে আমি তো এখনো খেলাটা শুরুই করিনি, ও কেন আমার জন্য সুইসাইড করবে? তোর সাথে আদিলের বিয়ে ঠিক হয়েছে আর এটা কোনোভাবে পুতুল জানতে পেরেছে। আর আদিলের কাছ থেকেও তো ও তেমন একটা পাত্তা পেত না, সবকিছু মিলিয়ে আর ডিপ্রেশন নিতে পারেনি, তাই সুইসাইড করেছে। কিন্তু তুই জানলি কিভাবে? পুতুলকে ওর ভাই সায়ন হসপিটালে নিয়ে গিয়েছিল। ওদের পিছু পিছু আমিও গিয়েছিলাম, কিন্তু ডক্টর পুতুলকে মৃত ঘোষণা করেছে। তখন সায়ন কাউকে একজনকে ফোনে বলছিল ওর বোনের মৃত্যুর জন্য আদিলের পরিবার আর আদিলের সাথে যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে দায়ী। তারপরেই তো আমি তোকে ফোন দিলাম। নিশাতের মনে নতুন করে একটা ভয়ের উদয় হল। এই সায়ন আবার কারো না কারো ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে। তাই নিশাত নতুন করে একটা প্ল্যান সাজালো। রাহাতকে বলল, রাহাত শোন, পুতুলের লাশ নিয়ে ওরা গ্রামের বাড়ি যাবে। ওদের সাথে আদিলের বাবা, আদিলের বড় বোন ও যাবে। এই সায়নকে আমার কোন বিশ্বাস নেই। তুই ওদের সাথে পিছু পিছু যাবি। ওরা যেন কেউ বুঝতে না পারে, বিশেষ করে সায়ন যেন কিছুই বুঝতে না পারে। কারণ আমার মনে হচ্ছে সায়ন ওখানে বাবা আর মায়া আপুর কোনো ক্ষতি করে দিতে পারে। মায়া আপুর হাজবেন্ড তো উনার নিজের ভাই, উনার কোন ক্ষতি উনি অবশ্যই করবে না। আর ওদের যদি কোন প্রয়োজন হয় তুই প্রয়োজন মতো ওদেরকে অপরিচিত লোক হয়ে সাহায্য করবি। ভাই আমার প্লিজ আমাকে সাহায্য কর। রাহাত নিশাতকে সাহস দিয়ে বলল।
ভাই হয়ে বোনকে যদি সাহায্য নাই করতে পারি তাহলে কিসের ভাই? আর বন্ধু হয়ে যদি বন্ধুর বিপদে পাশে না দাঁড়াতে পারি তাহলে কিসের বন্ধু? আমার যতটুকু সম্ভব হয় নিজের সবটুকু দিয়ে আমি সাহায্য করব। নিশাত মনের ভিতরে অনেকটা স্বস্তি খুঁজে পেল। পুতুলের লাশ দাফন করার পরপরই সায়ন উধাও হয়ে যায়। কারণ সে তার প্ল্যানিং আগেই করে রেখেছিল। আর সে তার প্ল্যানিং মতো আগানোর জন্যই উধাও হয়ে গিয়েছিল। ওখানে যেই মায়া অসুস্থ হয়ে গেল। সঠিক সময়ে ট্রিটমেন্ট শুরু না হলে হয়তো বা মায়াকে বাঁচত না। কিন্তু সায়ন সাকসেসফুল হতে পারেনি। নিশাতের কানে এই কথা যাওয়া মাত্রই তখনই ওর মনে হয়েছিল সায়ন এবার নতুন করে একটা পরিকল্পনা করবে। এমন পরিকল্পনা করবে যেটা কেউ বুঝতেও পারবে না, ধরতেও পারবে না। তাই সে তার বউকে বাপের বাড়ি রেখে এসেছে। অনেকদিন ধরে সায়ন ব্যাপাত্তা। এর মধ্যে ওর বিয়ে হয়ে গেল। নিশাত নিজেকে অনেক সেভলি রাখত। কিন্তু ওর সামান্য একটু ভুলের জন্যই ও প্রায় ধরা খেয়েই গিয়েছিল মায়ার কাছে। সেদিন আদিল যখন ওদের বাসায় রুমে বসে মায়ার সাথে কথা বলছিল ওর ছবিটার ব্যাপারে, তখন ও রুমে আসার সময় দরজার বাইরে থেকে সব শুনেছিল। তখনই মনে মনে ভাবল, এতদূর এসে যদি আমি ধরা পড়ে যাই তাহলে সায়ন সতর্ক হয়ে যাবে। আর আমি সায়নকে কিছুতেই সবার সামনে এনে ওর মুখোশ টেনে খুলতে পারব না। তাই মায়াকে ও নিশাত সবকিছু খুলে বলল। মায়া সবকিছু শুনে বলল, আমার যতদূর সম্ভব তোমাকে কি সাহায্য করব। এদিকে মায়া এই বাসায় আসছিল তখন মায়া অ্যাক্সিডেন্ট করেছিল। এই অ্যাক্সিডেন্টের পিছনে ওই সায়নেরই হাত ছিল। কিন্তু ভাগ্যক্রমে মায়া বেঁচে গিয়েছিল। তারপর তার পরিকল্পনা সাকসেসফুল করার জন্য এই বাড়িতে ও ঢুকেছে। বর্তমান মা, আদিল আর সুমন ভাই, আপনারা তো সবই শুনলেন, এবার বলুন আমি কি কোন ভুল করেছি। আদিলের মা নিশাতের কাছে কাছে গিয়ে নিশাতের কপালে একটা চুমু দিয়ে বলল, না মা, তুমি কোনো ভুল করনি। তোমার মতো এমন বোন সবার ঘরে ঘরে যেন হয়। তুমি নিজের বোনের জন্য যেভাবে নিজেকে উৎসর্গ করে দিয়েছ এটা আসলেই বিরল। তুমি আমার ঘরের লক্ষ্মী মা। এদিকে সবকিছু শুনে সুমনের মুখ দিয়ে যেন কোন কথা বের হচ্ছিল না। ও যেন পাথর হয়ে গিয়েছিল। শুধু চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। সুমন শুধু একটা কথাই বলল, আমি কখনো ভাবতেও পারিনি আমার নিজের আপন ভাই আমার ভালোবাসার মানুষটার আর আমার ভালোবাসার এই পরিবারটার এত বড় ক্ষতি করার জন্য এত পরিকল্পনা করেছে। নিশাত সবার দিকে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, তো এখন কি করব তোমরা বলো, ওকে কি ছেড়ে দেব নাকি পুলিশের হাতে তুলে দেব? সুমন সঙ্গে সঙ্গে একরাশ ক্ষোভ নিয়ে চিৎকার দিয়ে বলল, এই অমানুষটাকে পুলিশের হাতে তুলে দাও তোমরা। পুতুল তো আমারও বোন ছিল, পুতুল আমাকেও আদিলের কথা বলেছিল, আমি পুতুলকে শাসন করেছিলাম যাতে ও সঠিক পথে আসে, যাতে ও ভুলভাল সিদ্ধান্ত থেকে বের হয়ে আসে। কিন্তু আমার ভাই সেটা বুঝল না। আর সেটা না বুঝে ভুল পথে পা বাড়াল। সায়ন জোরে বলে উঠল, আমি যা করেছি ঠিক করেছি। বাবা মা মারা যাওয়ার সময় পুতুলকে আর তোকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল। তুই তো তখন মোটামুটি বড় ছিলি। কিন্তু পুতুল তো ছিল অনেক ছোট ছিল। পুতুলকে আমি পুতুলের মতো করে বড় করেছিলাম। তুই তো লেখাপড়া নিয়েই ব্যস্ত ছিলি, কোনোদিন তো পুতুলের দিকে ফিরেও তাকাসনি। আমি বাবা আর মায়ের মতো করে পুতুলকে আগলে রেখেছিলাম। আর সেই বোনটা আমার কষ্ট পেয়ে পৃথিবী থেকে চলে গেল। আর আমি প্রতিশোধ না নিয়েই সবাইকে ছেড়ে দিতাম। আমি যা করেছি একদম ঠিক করেছি। আমি যদি আর একটু সুযোগ পেতাম পুরো পরিবারটাকে আমি ধ্বংস করে দিতাম। নিশাতের দিকে তাকিয়ে সায়ন বলল, আমার সবথেকে বড় ভুল কি করেছিলাম জানিস নিশাত? সেই দিন তোকে একদম মেরে না ফেলে আমি তোর অবস্থা দেখে মনে করেছিলাম তুই মরে গেছিস। আর আমি যদি ভুলেও জানতে পারতাম তুই সেই নিশাত, তাহলে সবার আগে তোকে আমি শেষ করতাম, তাহলে আমার প্ল্যানিংটা এভাবে তুই লণ্ডভণ্ড করে দিতে পারতি না। আদিল আর নিজেকে সংযত রাখতে পারল না। সঙ্গে সঙ্গে আদিল এসে জোরে দুটো থাপ্পড় বসিয়ে দিল সায়নের গালে। প্রচণ্ড ডাকে গজ গজ করতে করতে বলল, স্টুপিড, আমি আমার প্রিয়সীকে হারাতে হারাতে আবার পেয়েছিলাম। কিন্তু তোর জন্য আমি প্রিয়সীকে এতটা কাছে পেয়েও এতদিন প্রিয়সীকে অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করেছি শুধুমাত্র তোর জন্য। আমি প্রিয়সীকে না চিনে অনেক কষ্ট দিয়েছি। কথাগুলো বলে আরো দুটো থাপ্পড় দিল সায়নের গালে। এরপর সায়নের কলার ধরে বলল,
শোন, তোর ছোট বোনকে আমি আমার নিজের ছোট বোন মনে করতাম, কিন্তু কোনোদিন ভুলেও ভাবতে পারিনি এই সব নোংরা চিন্তা ভাবনা তোর আর তোর বোনের মধ্যে ছিল। এইবার বাকিটা জীবন গড়াদের পিছনে কাটাবি। নিশাত সায়নের কাছে এসে কষিয়ে একটা থাপ্পড় মেরে সায়নকে বলল, যেমন কর্ম তেমন ফল সবাইকে ভোগ করতেই হবে। আর মিস্টার সায়ন, আপনি চিন্তা করবেন না, আমি আপনার মেহমানদারির সমস্ত ব্যবস্থা করে রেখেছি। একটু পরেই আপনাকে নিয়ে যাবে মেহমানদারি করার জন্য। সারা জীবন আপনি ওদের মেহমান খানায় থাকবেন। একটু পরেই কলিং বেল বেজে উঠল। রাহাত বলল, তোরা দাঁড়া, আমি গেটটা খুলে দিয়ে আসি। মনে হয় সায়নকে আপ্যায়ন করার জন্য ওনারা এসে পড়েছে। এই বলে রাহাত চলে গেল দরজা খুলতে। একটু পরে রাহাত রুমে ঢুকল পুলিশ নিয়ে। প্রিয়সী সায়নের দিকে তাকিয়ে বলল, মিস্টার সায়ন, দেখুন আপনাকে আপ্যায়ন করার জন্য উনারা চলে এসেছে। সসম্মানে ওনাদের সাথে চলে যান, ওনারা তো আপনাকে আপ্যায়ন করার জন্য রেডি হয়ে আছে। পুলিশ সায়নকে নিয়ে যাচ্ছিল। সায়ন রক্তচক্ষু নিক্ষেপ করে তাকিয়ে আছে নিশাত আর আদলের দিকে। নিশাত আর আদিলকে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, খেলা এখনো শেষ হয়নি। যে খেলাটা নিশাত তুই শুরু করেছিলি সেটা আমি শেষ করব। আর আমার খেলার সবথেকে বড় গুটি হবে তুই। তুই সেটাই দেখেছিস যেটা আমি করেছি। এরপর থেকে তোর সাথে যা যা হবে তাতে কল্পনাও করতে পারবে না। নিশাত সায়নকে পরপর দুটো থাপ্পড় মেরে বলল, যতবার তোর মতো অমানুষরা এই পরিবারের ক্ষতি করতে চাইবে ততবার তোরা সবাই এই নিশাতের কঠিন রূপ দেখতে পাবি। একটা কথা মনে রাখিস, আমি কিন্তু নীলিমা নই যে মুখ বুজে সব সহ্য করব। আমি নিশাত। আমি যেমন সংসারকে আগলে রাখতে পারি ঠিক তেমনি সংসারের জন্য আবার গর্জন দিয়েও উঠতে পারি। সায়নকে পুলিশ টানতে টানতে নিয়ে গেল। সুমন ভাই হাঁটু গেড়ে ওখানেই বসে পড়ল আর কেঁদে কেঁদে বলল, আমি যে একদম একা হয়ে গেলাম। বাবা আর মাকে হারিয়ে বড় ভাই আর বোনকে নিয়েই আমি বেঁচেছিলাম। বোনটা আমার একটা ভুল সিদ্ধান্ত নিয়ে এই পৃথিবী থেকে চলে গেল। বড় ভাইটা একটা আক্রোশের বসে ভুল পথে পা বাড়াল। আমি যে সম্পূর্ণ একা হয়ে গেলাম। আমার যে আপন বলতেছে আর কেউ রইল না এই পৃথিবীতে। এই বলে সুমন আবার কাঁদতে লাগল। আদিল সুমনের কাছে গিয়ে সুমনকে উঠিয়ে বলল, সুমন ভাই, আমি আপনাকে তো ভাই বলে ডাকি। আমি কি আপনার কেউ নই? আপনি তো আমার বাবা মাকে বাবা মা বলে ডাকেন। তারা কি আপনার কেউ নয়? তাহলে আপনি কেন বলছেন আপনি একা? আপনার এই ছোট ভাই আছে। ছোট ভাইয়ের বউ আছে। আপনার বাবা মা আছে। আর সবথেকে বড় হচ্ছে আপু আছে আপনার পাশে। আপু সারা জীবন আপনার পাশে থাকবে, এরপরেও বলছেন আপনি একা। আচ্ছা সুমন ভাই, রক্তের সম্পর্ক ছাড়া কি এই পৃথিবীতে আর কোন সম্পর্ক কি তৈরি হয় না? এখন থেকে আমরাই আপনার আপনজন। আমরাই আপনার পরিবার। সুমন সাথে সাথে আদিলকে জড়িয়ে ধরল। সুমন আর আদিল দুজনেই কেঁদে দিল। তারপর সুমন সবার দিকে তাকিয়ে হাতজোড় করে বলল, আমার ভাইয়ের কৃতকর্মের জন্য আমার ভাইয়ের তরফ থেকে আমি সবার কাছে মাফ চাইছি। আপনারা সবাই প্লিজ আমার ভাইকে মাফ করে দেবেন। আমার বিশ্বাস আমার ভাই একজন ভালো মানুষ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে। আপনাদের কাছে আমার একটাই মিনতি, আমার ভাই যদি সত্যিকারের ভালো মানুষ হয়ে আবার ফিরে আসে, দয়া করে আপনাদের মাঝে ছেলে হিসেবে তাকে একটু ঠাঁই দেবেন। তা না হলে আমার বড় ভাইটা যে একদম নিঃস্ব আর একা হয়ে যাবে। আদিলের বাবা সুমনের কাছে এসে বলল, অবশ্যই সায়ন যদি সত্যিকারের একজন ভালো মানুষ হয়ে আমাদের মাঝে ফিরে আসে তাহলে সে আমাদের আত্মীয় নয়, ও আমাদের ছেলে হয়েই আমাদের মাঝে সারা জীবন থাকবে। সবকিছুর অবসান ঘটার পরেও নিশাতের মনে কোন শান্তি নেই। সায়নের কথাগুলো নিশাতকে খুব ভাবাচ্ছে। নিশাত সায়নের রূপ সম্পর্কে খুব ভালো করে জানে। নিশাতের মনে আতঙ্ক আর ভয় উকি দিচ্ছে। নিশাতের জানা নেই এরপরে কি বিপদ আসতে চলেছে ওদের সংসারে। নিশাতের এমন ভাবার্থ চেহারা দেখে মায়া গিয়ে ওর পাশে দাঁড়াল। নিশাতকে ওর দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে নিশাত, তুমি এমন চুপচাপ হয়ে আছো? নিশাতের ঘোর ভাঙল। নিশাত নিজেকে সামলিয়ে নিয়ে কোন কিছু বুঝতে না দিয়ে কিছুটা মুচকি হেসে মায়াকে বলল, কই কিছু না মায়া আপু। নিশাত মায়ার কানে কানে ফিসিয়ে বলল, এই আনন্দের সময় ওই আনন্দের সংবাদ দিয়ে দিই। মায়া কিছুটা লজ্জা পেয়ে গেল।
মাথা নিচু করে হ্যাঁ বোধক সম্বোধন জানাল। নিশাত সবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, সব দুঃখ কষ্টের এখানেই পরিসমাপ্তি হোক। এবার আমি সবাইকে একটা সুখবর দেব। নিশাতের মুখে সুখবরের কথাটা শুনে নিশাতের দিকে তাকিয়ে আছে আদিল। আদিল মনে মনে ভাবছে, সুখবর মানে প্রিয়সীর কাছে আজ পর্যন্ত গেলাম না, সুখবর কি করে হলো। নিশাত মায়ার পিছনে গিয়ে মায়াকে পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরে বলল, সুমন ভাই তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে আসুন। সুমন অবাক হয়ে বলল, মিষ্টি কি উপলক্ষে নিশাত? নিশাত একটু হেসে বলল, কারণ এই বাড়িতে নতুন অতিথি আসছে। আদিল নিশাতের কথা বুঝতে না পেরে ওকে জিজ্ঞেস করল, নতুন অতিথি মানে? নিশাত সবার দিকে তাকিয়ে বলল, আমার কথার মানেটা তোমরা কেউ বুঝতে পারলে না। আসলেই কেউ নিশাতের কথা মানে বুঝতে পারছে না, তাই সবাই নিশাতের দিকে তাকিয়ে আছে। নিশাত মায়ার দিকে তাকিয়ে বলল, তা আপু তুমি বলবে না আমি বলবো? নিশাতের কথা শুনে মায়া একটু লজ্জা পেল। নিশাত বলল, আচ্ছা তোমার বলতে হবে না, আমিই বলে দিচ্ছি। তারপর সবার দিকে তাকিয়ে বলল, আমি বুঝতে পেরেছি তোমরা কিছুই বুঝতে পারোনি। নিশাত সুমনের কাছে গিয়ে বলল, সুমন ভাই আপনি আপনার আদরের বোন পুতুলকে হারিয়েছেন। আপনার ঘরে হয়তো আরেকটা পুতুল আসছে। সুমন নিশাতের কথা কিছুই বুঝতে না পেরে নিশাতের দিকে তাকিয়ে আছে। সুমন নিশাতকে বলল, নিশাত আমরা সত্যিই তোমার কথা বুঝতে পারছি না। নিশাত সুমনের দিকে তাকিয়ে বলল, এই সামান্য কথাটার মানে না বুঝলে হবে সুমন ভাই, আপনার তো দায়িত্ব বেড়ে গেল। নিশাত সবার মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আচ্ছা আমি আর কাউকে অপেক্ষা করাবো না, তাহলে সুখবরটা দিয়েই দিই। তারপর নিশাত মায়ার দিকে তাকিয়ে বলল, মায়া আপু মা হতে চলেছে। ঘরে প্রত্যেকটা মানুষের মধ্যে যেন আনন্দ আর ধরছে না। সুমন মায়ার কাছে এসে মায়ার হাত ধরে খুশিতে কান্না করে দিল। সুমন মায়াকে বলল, তুমি জানো না মায়া, পৃথিবীর সবচেয়ে খুশির সংবাদটা আজকে আমি পেলাম। আমি বাবা হব, এই পৃথিবীতে এর খুশির সংবাদ আর কি হতে পারে? নিশাত বলল, আমি জানি সুমন ভাই, পুতুল আপনার অনেক আদরের ছিল। তাই আমি দোয়া করি আপনার ঘরে যেন আরেকটা পুতুল আসে। সুমন মায়ার দিকে তাকিয়ে বলল, মায়া তুমি তো আমাকে কিছুই বলনি। নিশাত বলল, সুমন ভাই আমি নিষেধ করেছিলাম মায়া আপুকে এই খুশির সংবাদটা কাউকে না জানাতে। হয়তো বা এটা সায়ন ভাইয়ের কানে গেলে উনি মায়া আপু আর বেবির দুজনেরই ক্ষতি করে দিত। সুমন নিশাতের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, সত্যিই নিশাত, তুমি এই পরিবার আর এই পরিবারের মানুষগুলোর জন্য যা করেছ তার ঋণ আমরা কখনো শোধ করতে পারব না। নিশাতের শ্বশুর নিশাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ মা, তোমার ঋণ আমরা কেউ কখনো শোধ করতে পারব না। দোয়া করি তুমি চির সুখী হও, স্বামী, সংসার, সন্তান নিয়ে ভালো থাকো। নিশাত বলে উঠল, বাবা আমার একটা কথা। নিশাতের শ্বশুর বলল, কি কথা মা, বল আছে। এখন থেকে মায়া আপুর বাবু এই পৃথিবীতে না আসা পর্যন্ত আপুর সমস্ত দায়িত্ব আমার। মায়া নিশাতের কাছে এসে ওর হাত ধরে বলল, নিশাত আমি চাই আমার সন্তান ঠিক তোমার মতো হোক। নিশাতের শাশুড়ি নিশাতের দিকে এগিয়ে এসে বলল, নিশাত মা, তুমি এই সংসারের সুখের চাবি, আমার ঘরের লক্ষ্মী। মা আমি সবসময় চেয়েছিলাম এই ঘরের প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে, প্রত্যেকটা মানুষের মুখে যেন হাসি ফোটে। তারপর নিশাত রাহাত আর রূপা আর রাহাতের দিকে তাকিয়ে বলল, তবে মা আমাকে যদি রূপা আপু আর রাহাত যদি সাহায্য না করত তাহলে আমি এত তাড়াতাড়ি সফল হতে পারতাম না, এত ভালোভাবে আমি আমার মিশনটা সাকসেসফুল করতে পারতাম না। আমার এই সাকসেসফুলের পিছনে ওদের অনেক অবদান রয়েছে। আদিল রাহাতের কাছে এসে বলল, ভাই রাহাত, তোর সাথে অনেক খারাপভাবে কথা বলেছি, হয়তো বা খারাপ ব্যবহারও করেছি, আমাকে তুই ক্ষমা করে দিস ভাই। এই বলে আদিল রাহাতকে জড়িয়ে ধরল। কথা বলতে বলতে রাত প্রায় শেষ হয়ে এলো। রূপা আর রাহাত চলে গেল। নিশাতের শাশুড়ি বলল, সারাটা রাত কেউ ঘুমাতে পারোনি? যে যার মতো করে কিছুটা ঘুমিয়ে নাও। তারপর সবাই আদিলের রুম থেকে চলে গেল। আদিল আর নিশাত দুজন খাটের দুপাশে বসে আছে। ঘরের মধ্যে নীরবতা বিরাজ করছে।
কারো মুখে কোন কথা নেই। নীরবতা ভেঙে নিশাত আদিলের কাছে এসে বলল, আই এম সরি আদিল, আই এম ভেরি সরি, প্লিজ ফরগিভ মি। আদিল কোন কথা বলছে না, নিচের দিকে মাথা দিয়ে রেখেছে। আদিল কোন কথা বলছে না দেখে নিশাত চলে যেতে নিল। সাথে সাথে আদিল উঠে দাঁড়িয়ে পিছন থেকে নিশাতকে টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর নিশাতকে জড়িয়ে ধরল। নিশাত বুঝতে পারছিল আদিল কান্না করছে। নিশাত আদিলের দিকে তাকিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে বলল, সব দুঃখ কষ্ট কান্নার অবসান হয়ে গেছে। তুমি আর কষ্ট পেও না প্লিজ। আমি সারা জীবন এখন থেকে তোমার কাছে, তোমার বুকে থাকব, কোথাও যাব না, কথা দিলাম। দিলাম। আদিল নিশাতের দিকে তাকিয়ে বলল, আমি না জেনে না বুঝে তোমাকে অনেক অবহেলা আর তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আমি কিছুতেই তোমাকে ভুলতে পারছিলাম না, কারণ তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা ছিলে। তোমাকে হারিয়ে আমি যেন প্রায় পাগল পাগল হয়ে গিয়েছিলাম। এখন থেকে সমস্ত অবহেলার অবসান ঘটল। এখন থেকে অবহেলার অধ্যায় শেষ। এখন থেকে সমস্ত অবহেলাগুলো ভালোবাসার পরিণত হবে। তুমি আমার অবহেলা নাও, তুমি আমার ফিরে পাওয়া ভালোবাসা। কথাগুলো বলে আদিল নিশাতকে জড়িয়ে ধরল। নিশাতের কপালে আদিল একটা ভালোবাসার চুমু এঁকে দিল। তারপর দুজনে অবহেলার অধ্যায়টাকে শেষ করে দিয়ে ভালোবাসার অধ্যায় হারিয়ে গেল। 1 বছর পর মায়ার ফুটফুটে একটা মেয়ে হয়েছে। সবাই মিলে ওর নাম রেখেছে পুতুল। সবাই আজ খুব খুশি, কিন্তু সবার মধ্যে আজকে একটা আতঙ্ক বিরাজ করছে। কারণ আজকে নিশাতের ডেলিভারির ডেট। সবাই হসপিটালে বসে আছে। সবার মনে আতঙ্ক। আদিল এপাশ থেকে ওপাশে শুধু ছোটাছুটি করছে। আদিলকে কেউ শান্ত করে রাখতে পারছে না। নিশাত সুস্থভাবে ওদের সন্তানকে নিয়ে ফিরে আসতে পারবে তো? আদিলের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। সবাই আদিলকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই শান্ত করতে পারছে না। কিছুক্ষণ পরে ডক্টর আসলো। ডক্টরকে দেখে আদিল ছুটে গেল ডক্টরের কাছে। ডক্টর একটা সুন্দর হাসি দিয়ে বলল, মিস্টার আদিল, কংগ্রাচুলেশনস, আপনার যমজ সন্তান হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। আদিলের যেন খুশি আর মনের ভেতর ধরছে না। ওর খুশি যেন উপচে পড়ছে। আদিল জিজ্ঞেস করল, ডক্টর, আমার ওয়াইফ কেমন আছে? আপনার বাচ্চারা এবং আপনার ওয়াইফ তিনজনই সুস্থ আছে। উনারা এখন অবজারভেশনে আছে। কিছুক্ষণ পর উনাদেরকে কেবিনে শিফট করা হবে। আর চাইলে আপনারা ওনাদেরকে 2-1 দিন পর বাসায় নিয়ে যেতে পারবেন। আজ পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ আদিল। তার ভালোবাসার প্রিয়সী আজ মা হয়েছে। সে বাবা হয়েছে। তাদের 2 যমজ ছেলে মেয়ে হয়েছে। এই পৃথিবীতে এর চেয়ে খুশির আর কিছুই হতে পারে না। 2 দিন পর নিশাত আর বাচ্চাদেরকে বাড়ি নিয়ে আসা হলো। নিশাতের মেয়েটাকে কোলে নিয়ে নিশাতের মা কেঁদে দিল। নিশাতের মা ওনার নাতনির দিকে তাকিয়ে বলল, ও দেখতে একদম আমার নীলিমার মতো হয়েছে। আমার নীলিমা ও ঠিক এরকম দেখতে হয়েছিল। সত্যি নিশাতের মেয়েটা একদম তার বড় বোন নীলিমার মতো হয়েছে। তাই নিশাত তার মেয়ের নাম রেখেছে নীলিমা, আর ছেলের নাম লিখে রেখেছে নিহাল। নীলিমা আর নিহালকে নিয়ে আদিল আর নিশাতের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হলো। ফেলে আসা অতীত, ফেলে আসা স্মৃতি, সবকিছুকে পেছনে ফেলে অবহেলার অবসান ঘটিয়ে ভালোবাসার নতুন অধ্যায়ের দিকে তারা এগিয়ে চলল। তারা